মানে এমনি নর্মাল আলোচনা করেই শুরু করি আর কি, ঠিক আছে? ঠিক আছে। হাই দেবজ্যোতি, কি খবর? ভালো, তুমি কেমন আছো? এই চলছে। ভূত বাংলা টিজার দেখলে? হ্যাঁ, আমার বেশ ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি অনেকদিন পরে একটা কমেডি সিনেমার টিজার এনজয় করলাম। তোমার আমারও কেমন ভালো লাগলো? লেগেছে। আমার ভালো লেগেছে। আমার একটা ছোট্ট কমপ্লেন আছে, সেটা ভিজুয়ালস নিয়ে। তুমি দেখবে যখন প্রিয়াদর্শন মানে বলিউডে ডেবিউ করছেন মিড 90s-এ, উনি তো মেনলি মালায়ালাম ফিল্ম মেকার, মালায়ালামের প্রচুর ছবি বানিয়েছেন, ইভেন তামিলেও বানিয়েছেন, তেলেগুতেও বানিয়েছেন। তো হি হ্যাজ ওয়ার্কড অ্যাক্রস ল্যাঙ্গুয়েজেস। এবং যখন উনি প্রথম মিড 90s-এ ছবি বানাতে আসছেন হিন্দিতে, হোয়াট হি ব্রড ফ্রম দ্যাট মানে সাউথ ইন্ডিয়ান সিনেমা, বিরাসত বলে যে ছবিটা আছে, যেটা বেসিক্যালি হচ্ছে হুম, কমল হাসানের তিব্বর মাগান ছবির রিমেক, এবার হিন্দি বাঙালি বিরাসত। remake, হ্যাঁ। বা আরেকটা ছবি ছিল যেটার অরিজিনালটা ছিল হচ্ছে কিরিডিম বলে, খুব পপুলার ছবি, মালায়ালাম ছবি, মোহনলাল ছিল, সেটা রিমেক করেছিল গার্দিশ বলে, জ্যাকি শ্রফকে নিয়ে। গার্দিশটা তো গার্দিশ, জ্যাকি শ্রফ ছিল, হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো সিনেমা। যারা দেখেননি গার্দিশ হুম, অবশ্যই দেখুন। বাট প্রিয়াদর্শনের ছবি, এবং হি ইউজ টু মেক সিরিয়াস ফিল্মস এট দ্যাট টাইম, মানে বলিউডে পার্টিকুলারলি। বাট তুমি যদি দেখো বলিউডের যে কোনো চারটে ছবি বিরাসত বা গার্দিশের থেকে, ইট ইউজ টু লুক ভেরি ডিফারেন্ট। মানে মানে বলিউড সিনেমা যে টিপিক্যাল, মানে যেরকম কস্টিউমস হতো, যেরকম সেট হতো, যেরকম আর্ট ডিজাইন হতো, তার থেকে খুব ডিফারেন্ট গার্দিশ এবং ইভেন বিরাসত তুমি ছিল। ভাবো গার্দিশ একটা মিড 90s আছে, ইট লুকস সো পলিশড। হ্যাঁ, একটা মিড এবং 90s গার্দিশে বিয়ের তুলনা। এই যে সাবু সিরিলের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, পরবর্তীকালে বাহুবলী ইত্যাদিতে কাজ করতেন। সাবু সিরিল, ওখানে ইট ওয়াজ হিজ লাইক ডেবিউ ইন বলিউড। তো ওখানে যে বস্তিটা, যেখানে জ্যাকি শ্রফ লড়ছে মুকেশ ঋষির সাথে, সেই বস্তির সেটটা দেখে মনে হবে যে ইট ইজ এ সেট, বাট এত রিয়েল লাগবে, আপনার মনে হবে কোনো ধারাবাহিক বস্তিতে গিয়ে অ্যাকচুয়ালি শুট করেছে। সো লুক এন্ড ফিল ওয়াজ ভেরি। তো প্রিয়াদর্শন না ওই একটা অন্য রকমের, একটা খুব রিয়েল, অথচ সেটার মধ্যে একটা কাইন্ড অফ হালকা গ্লসও আছে, একটা অদ্ভুত অ্যাস্থেটিক্স নিয়েছিল, যেটা ওকে বাকি সিনেমার থেকে আলাদা বানাতো। এবং তারপরে যখন 2000 থেকে হি সুইচড ইনটু কমেডি, তুমি দেখবে কমেডি ফিল্মস গুলো মানে দেখবে খুব না, মানে চকচকে ঝকঝকে পলিশ নয়, মানে ক্যারেক্টার্স গুলো যে ড্রেস পরে আছে বা তাদের মেকআপ ইত্যাদি, সেগুলো খুব নর্মাল এবং ন্যাচারাল লাগছে। মানে ধরো আমি কথার কথা বলছি, ধরো গরম মশালা, ঠিক আছে? এবার গরম মশালাতে দেখবে একটা ফ্ল্যাটের মধ্যেই পুরো ছবিটা হচ্ছে, 70-80% হুম, ছবিটা একটা ফ্ল্যাটের মধ্যে। ফ্ল্যাটের মধ্যে এই ঘরে একটা মেয়ে লুকোচ্ছে ওখানে। এই যে অক্ষয় কুমার যে ক্যারেক্টারটা প্লে করে মকরন ম্যাক, ও এই যে এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে যাচ্ছে, তুমি দেখবে মানে ও মানে একটা যে হয় না, ড্রেঞ্চড হয়ে গেছে, ঘেমে যাচ্ছে, ঠিক আছে, চুল এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, ওটাকেই রেখে দিয়েছে। ওই ন্যাচারাল ফিলটা প্রচন্ড বেশি প্রিয়দর্শনের। এটা হাঙ্গামার এটা তো মধ্যেও আছে, হেরাফেরিতেও ক্রিকেটের ছিল। মধ্যেও আছে, ওই যে ধরো হেরাফেরিতে একটা ছিল। চলের মধ্যে ভীষণ এক্স্যাক্টলি। ভাবেই ছিল, হ্যাঁ। এবং তুমি দেখবে ক্যারেক্টার গুলো প্রচুর, আমি বলছি রাইটিং লেভেলে না, আমি বলছি অ্যাস্থেটিক্স লেভেলে, ভিজুয়ালি তাদেরকে এমনই ড্রেস দেওয়া হয়েছে, তাদের এমনই বাড়িতে রাখা হচ্ছে। একটা সিনেমা আছে খুব আন্ডার রেটেড, ইয়ে তেরা ঘর ইয়ে মেরা ঘর বলে, সুনীল শেট্টির ছবি, পরেশ রাওয়াল আচ্ছা, আছে, আই থিঙ্ক ঠিক আছে? সুনীল শেট্টি আর আরশাদ ওয়ারসি ছিল, আমি ওটা দেখিনি। মানে নাম শুনেছি, আমি দেখিনি। হ্যাঁ, ওখানে ছিল হচ্ছে যে মানে ওদের বাড়িতে হচ্ছে মহিমা চৌধুরী টেনেন্ট, এবং ও টেনেন্ট কে তুলতে আচ্ছা, চাইছে আর কি, বুঝতে পারলে? তো সেইটা নিয়ে আর কি হ্যাঁ। ঝামেলা। সেটা নিয়ে হিউমার, ভালো সিনেমা, দেখতে পারো। তো এই প্রত্যেকটা ছবি না এবং এমনই একটা সোশ্যাল ইকোনমিক স্ট্রাটার লোকেদের গল্প বলবে, যেটা তুমি না কানেক্ট করতে পারবে। মনে হবে যে তোমার এই যে হেরাফেরিতে যে বাবুরাও বা শ্যাম, তাদেরকে দেখে মনে হবে যে এই ক্যারেক্টার গুলো আমরা আমাদের আশেপাশে দেখেছি কোথাও, দেখো, ঠিক আছে? অরিত্র হেরাফেরিতে কি নিয়ে কথা বলছে? আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছে। এক্স্যাক্টলি। এবার আমি ওটাই বলছি যে ওই যে লুক এন্ড ফিলটা ছিল, তুমি ভূত বাংলার ক্ষেত্রে আমি দেখলাম, তুমি দেখবে বলিউড একটা কমেডি, এই রোহিত শেট্টি বলো, ইন্দ্রা কুমার বলো, এরাও তো প্রচুর কমেডি ফিল্ম মানে, যে ধামাল, গোলমাল, হ্যান ত্যান, এই যে ফ্র্যাঞ্চাইজ গুলো শুরু হলো, এখানে দেখবে ধীরে ধীরে যেটা হলো, লুকটা, ছবির লুকটা প্রচন্ড আর্টিফিশিয়াল, সবকিছু পলিশড, ঠিক আছে? ধরো ক্যারেক্টার দৌড়াচ্ছে কিন্তু কোনো ঘাম হচ্ছে না, এই যেগুলো আমরা বলছি। আজকে ভূত বাংলার যখন টিজারটা দেখলাম, তখন আমার বাকি ব্যান্টার্স পরেশ রাওয়াল অক্ষয় কুমারের মধ্যে আই রিয়েলি এনজয়েড দ্যাট, বা সবকিছু ঠিক আছে, রাজপাল ইয়াদব যা যা আছে সবই ঠিক আছে, সেটা প্রিয়দর্শনের এসেন্সটা আছে। বাট দ্যাট ভিজুয়াল এত পলিশড, বড্ড আর্টিফিশিয়াল লাগলো। মানে আমার সেটা, আমি হালচাল বা ভুল ভুলাইয়া বা হেরাফেরি বা ইভেন খাট্টা মিঠা বলে একটা ছবি বানিয়েছিল, খুব পপুলার হয়েছে হ্যাঁ, পরবর্তীকালে খুবই অনেক। আন্ডাররেটেড সিনেমা, তৃষা আর হ্যাঁ, ইয়ে। তো হ্যাঁ, তো সেটারও তুমি দেখবে লুকটা প্রচন্ড রিয়েল, ঠিক আছে? তো সেই অ্যাস্থেটিক্সটা কোথাও মিস করলাম, ভিজুয়াল অ্যাস্থেটিক্সটার কথা আমি বলছি। তো ওই একটা জায়গাতেই আমি, আর এই ভিজুয়াল অ্যাস্থেটিক্সটা কেন প্রিয়দর্শনের ছবিতে দরকার পড়ে, লোকে বলবে যে আরে ভাই এটা কেন বিচার করছো, আমি বিচার করছি না। এই যে ভিজুয়াল একটা একটা গ্রাউন্ডেডনেস, এটা অ্যাকচুয়ালি না কেওসটাকে বাড়িয়ে দেয়।
এবং কমেডির মধ্যে অ্যাকচুয়ালি কি কেওসটাই আপনি দেখতে, প্রিয়দর্শন কি করবে দেখবেন ক্লাইম্যাক্সে সব কটা ক্যারেক্টারকে এক জায়গায় নিয়ে চলে আসে, সো ইট ক্রিয়েট লট অফ কেওস। এবার যত এই কেওসটা দেখতে ন্যাচারাল লাগবে, মানে হ্যাঁ স্টেজ মনে হবে না, তত জিনিসটা মজা দেবে। বিকজ আপনার মনে হবে যে ভাই ক্যারেক্টারটা তো অ্যাকচুয়ালি তো প্রবলেমে ফেসে আছে, তো দেখি এবার কি হচ্ছে এর সাথে, তো তখন আপনি হাসেন। কিন্তু যখনই জিনিসটা প্রচন্ড এই জন্য তুমি দেখবে রোহিত শেট্টি একটা লাস্ট ছবি করেছিল সার্কাস বলে, বা তার আগে গোলমাল আগে, এই না না এমনি কমিক লাইন্স তো বাজে লেখা হয়েছে, আমি রাইটিং লেভেলে বাজে ছেড়ে দাও, তুমি ভিজুয়ালি দেখবে তোমার মনে হয় যে একটু রং খেয়ে বমি করে দিয়েছে, মানে রং রং কালার 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 ড্রেস মানে প্রচন্ড চোখে লাগছে। আমি বলছি না ভূত বাংলার ক্ষেত্রে সেটা হয়েছে, বাট প্রিয়দর্শনের যে একদম রিয়েল একটা অ্যাস্থেটিক্স ছিল সেখান থেকে ভিজুয়াল অ্যাস্থেটিক্সটা একটু সরে আচ্ছা এসেছে। অরিত্র, আমি তোমাকে একটু কাউন্টার করছি। আচ্ছা এটা কি আমরা একটু নস্টালজিয়া বায়াসড হয়ে যাচ্ছি? কারণ আমরা যে সিনেমাগুলো দেখেছি ধরো 2000s এ, ধরো হেরাফেরি, মানে ওই যে রানটা ছিল মোটামুটি, ধরো হেরাফেরি থেকে খাট্টা মিঠা, ধরো 2000 থেকে 2009, প্রত্যেকটা কমেডি সিনেমাই আমাদের কাছে খুব প্রিয়। ঢোল হোক, গরম মশালা হোক, খাট্টা মিঠা, হেরাফেরি দারুণ, সবার কাছে খুব পছন্দ। আচ্ছা আমরা কি মানে বিকজ উই আর সো ইউজ টু সিইং দোজ মুভিজ, এখন কি দেখো এটা তো প্রিয়দর্শনের অনেক বছর বাদে একটা কামব্যাকও কাইন্ড অফ হচ্ছে, কয়েক বছর আগে তিনি একটা সিনেমা বানানো সেটা ওয়ার্ক করেনি, তো এটা কি কোথাও গিয়ে একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য চোখে বেশি পড়ছে? মানে আমি তোমার কথাটাই আমি তোমাকে বলছি, এটা কি হতে পারে? দেখো এটা একটা দেখো মনে দেখো আমি পার্সোনালি ওইটা দেখতে পছন্দ করি, আমি যখন ওটা পাচ্ছি না আমার মনে হচ্ছে। এবার এট দ্য সেম টাইম এটাও তুমি ঠিক বলছো যে টেকনোলজিক্যালি ব্যাপারটা অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু এট দ্য সেম টাইম তুমি দেখো যদি তুমি মালায়ালাম ইন্ডাস্ট্রির দিকে তাকাও, যেখান থেকে প্রিয়দর্শন আসছেন এবং ওই অ্যাস্থেটিক্সটা উনি বলিউডে নিয়ে আসছেন, মালায়ালাম ইন্ডাস্ট্রি যখন এখন একটা দৃশ্যম বানাচ্ছে, ওরা কিন্তু এখনো ব্যাপারটাকে ওই রুটেড এবং রিয়েলি রাখছে কিন্তু লুক এন্ড ফিলটা। দৃশ্যমে কিন্তু তুমি দেখবে জিনিসটা কিন্তু যে উইথ পার্টস, যে ব্যাপারটা কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যায়নি, ইটস আ ভেরি নর্মাল লুকিং ফিল্ম। বাট পার্ট টু টাও ইজ দ্যাট, মানে পার্ট ওয়ান ওয়াজ আ ব্লকবাস্টার, ওরা পার্ট টু তে কিন্তু জিনিসকে এনহ্যান্স করে দেয়নি, পার্ট টু কিন্তু অনেক বছর পরে এসছে, তো তখন কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রির বাজেটও বেড়েছে, বাট ওরা কিন্তু ভিজুয়ালি জিনিসটাকে আনন্যাচারাল করে দেয়নি। এখনো তুমি মালায়ালাম সিনেমার দিকে যখন দেখবে, যে কোনো সিনেমা তুমি মালায়ালাম যেগুলো মানে একটু ভিলেজ ব্যাকড্রপে বেসড বা কিছু মানে আউটস্কার্টস এ বেসড, তুমি তার যে ভিজুয়াল শর্টস গুলো দেখবে রিয়েল লাগে, মানে সেখানে কোনো আর্টিফিশিয়াল, মানে আমি আর্টিফিশিয়াল ইন দ্য সেন্স কিরকম বলছি, যে তুমি ধরো গ্রাফিক্স দিয়ে পিছনে আকাশটাকে আরেকটু বেশি ব্লু করে দিলে, গাছগুলোকে বেশি সবুজ করে দেখবে, হিন্দি সিনেমার এখন এটা এরকম হয়ে গেছে, অ্যাস্থেটিক্সটার মধ্যে রিয়েলিটিটা কম, এই একটা অ্যানিমেটেডনেস বেশি ঢুকে গেছে। আমি সেইটা বলছি। না না, এটা আমি তোমার সাথে একমত। আর আরো একটা বিষয় অরিত্র, এটা আমি শুনছিলাম নাকি অরিজিনাল যে প্রিয়দর্শন যে ভুলভুলাইয়া 2 আর কি তার যে কনসেপ্টটা ছিল সেটা থেকে হচ্ছে। আচ্ছা অরিত্র, ভুলভুলাইয়া 1 আমাদের সবার খুব প্রিয় সিনেমা, আই থিঙ্ক উই ক্যান অল সে দ্যাট। গানগুলো মানে সিনেমাটার মিউজিক দুর্দান্ত, কমেডি দুর্দান্ত, ইভেন অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল হররটাও ওয়ার্ক করে। এইখানে আমার একটাই কমপ্লেন, তুমি তো বললে ভিজুয়ালের দিকটা, ওটা আমি এখন মনে হচ্ছে যে না, একটু ওই জিনিসটা একটু এই রুটের ব্যাপারটা দরকার। তো আমি তোমার সাথে একমত। আমার একটা জিনিসই কমপ্লেন, যে আমার টিজারটা খুবই ভালো লেগেছে, বাট আমার যেটা মনে হলো, ধরো ভুলভুলাইয়া কিন্তু জেনুইনলি অ্যাজ আ সাইকোলজিক্যাল থ্রিলারও ওয়ার্ক করে, ইফ ইউ রিমুভ দ্য কমেডি, অ্যাজ আ সাইকোলজিক্যাল থ্রিলার পিওরলি ভুলভুলাইয়া ওয়ার্ক করে। এখানে আমি ওই অ্যাডিশনাল এলিমেন্টটা পেলাম না, ওই যে ভাদাসুরের ব্যাপারটা আছে। হ্যাঁ, বাট আমার মনে হয় দেখো সেই ভাদুসুর যেটা ওরা বলছে, আমার মনে হয় লেটস ওয়েট ফর দ্য ট্রেলার এন্ড লেটস ওয়েট ফর দ্য মুভি, মাইট বি সেখানে ওইটা আছে, ওই হররের লেয়ারটা বা কিছু, লেটস সি, বাট আই হোপ সেটা থাকবে। ওইটা যদি না হয়, দেখো ভুলভুলাইয়া 1, দেখো ভুলভুলাইয়া 2 আর ভুলভুলাইয়া 3 ওয়ার্ক না করার, মানে ভুলভুলাইয়া 1 এর তো ধারে কাছেও 2 আর 3 না, তার একটা বড় কারণ কিন্তু এই লেয়ারিং গুলো না থাকা। ধরো ভুলভুলাইয়া 1 ইট জেনুইনলি ওয়ার্ক এজ আ সাইকোলজিক্যাল থ্রিলার, লাস্টে গিয়ে কিন্তু ওই সুপার ন্যাচারাল জিনিসটাকে এরা ডিনাউন্সই করছে, কারণ মিথ বাস্টিং করে দিচ্ছে। তো সেই জিনিসটা মানে ওই লেয়ারটা যদি না থাকে, এবার আবারও আমরা কাইন্ড অফ বায়াসড, আমরা ছোটবেলায় অক্ষয় কুমারের সিনেমা প্রিয়দর্শন, তো আমরা কিন্তু বায়াসড হয়েই বলছি, তো ওটা কিন্তু একটু আমার ডিসঅ্যাপয়েন্টেড, ওই জায়গাটাই আমার লেগেছে। বাকি আমার টিজার, আমার প্যান্টারটা এনজয় করেছি, ভিজুয়াল আমার অতটা চোখে পড়েনি, বাট ওই একটা জিনিস আমার একটু মনে হলো যে আই ওয়াজ এক্সপেক্টিং আ লিটল বিট অফ দ্যাট সাইকোলজিক্যাল হরর এন্ড এভরিথিং, যদিও খুবই বায়াসড। ব্যাপার আমি এখানে আরেকটা জিনিসও বলতে চাইবো, আমি প্রিয়দর্শনের ব্যাপারে তোমাদের কয়টা ইন্টারেস্টিং তোমাকে জিনিস বলছি, আমি আমার মনে হয় তুমি এটা জানবে না, বাট তোমার ভালো লাগবে গল্পটা। তো এটা অ্যাকচুয়ালি দুটো বন্ধুর গল্প, দুটো বন্ধু কলেজে পড়তো, এবার তারপর কি হচ্ছে যে দুটো বন্ধুরই একটা মেয়ে, মানে ওরা দে ওয়ার বেস্ট ফ্রেন্ডস, ঠিক আছে,
তো তারপরে কি হচ্ছে যে দুজনেরই একটা মেয়েকে পছন্দ হয়ে যাচ্ছে কলেজের মধ্যে। সো দে ফেল ইন লাভ উইথ দ্যাট গার্ল, দুজনেই। এবার তারপরে দুজনে জানতে পারছে যে একই মেয়েকে প্রেম করে, মানে ভালোবাসে। তো দুজনের মধ্যে কলেজের মধ্যে একটা মারামারি হচ্ছে, মানে একদম লিটারালি ফাইট হচ্ছে। তো একজন এই তো দুজনের মধ্যে একজন যে সে আর কি একটু মার্শাল আর্টস ইত্যাদি জানতো, তো আরেকজনকে ভালো করে পেটাচ্ছে টেটাচ্ছে, তো এইসব হচ্ছে। তো দেন ওরা আর কথা বলা বন্ধ করে দিচ্ছে। বাট যে মার খেয়েছিল অ্যাকচুয়ালি মেয়েটা তাকেই লাইক করতো, তো বিয়েও তার সাথেই পরবর্তীকালে হচ্ছে। এবার বহু বছর কেটে যাচ্ছে। আহ এই যে ছেলেটা যে মার খেয়েছিল, যার সাথে মেয়েটা চলে এসেছিল, সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে যাচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। আর ওই যে ছেলেটা যে মেরেছিল, ও মালায়ালাম ইন্ডাস্ট্রিতে ভিলেনের চরিত্র করতে শুরু করছে। এবং সেই সময় মালায়ালাম একজন স্টার, তখন সে ওয়াজ আ বিগ রাইজিং স্টার। এবং হি ওয়াজ নট ইনসিকিউর, দ্যাট রাইজিং স্টার ওয়াজ নট ইনসিকিউর অ্যাবাউট হিজ কন্টেম্পোরারি হিরোজ, বাট ওয়াজ মোর ইনসিকিউর, ওয়াজ নট ইনসিকিউর মানে ইন দ্য সেন্স হি ওয়াজ থিঙ্কিং যে এই যে একটা লোক যে ভিলেন করছে পরপর, এ একদিন সুপারস্টার হবেই হবে। তারপরে ফাইনালি যে লোকটা ভিলেন করছিল, ওই যে কলেজের ছেলেটা যে মেরেছিল, সে ভিলেনের চরিত্র করছিল। ফাইনালি হি গেটস আ ব্রেক। হ্যাঁ, হি গেটস আ ব্রেক অ্যাজ আ হিরো, দেন হি শাইন্স, একটা মানে সেও স্টার হয়ে যাচ্ছে। এবং ওই রাইজিং স্টার এবং এই স্টারের খুব বন্ধুত্ব হয়ে যাচ্ছে, এই ছেলেটি যে ভিলেন করতো। এন্ড তারপরে তারা বহু বছর ধরে মালায়ালাম সিনেমাতে একাই রাজত্ব করছে, দে আর দ্য বিগেস্ট সুপারস্টার। এই যে কলেজের ছেলেটা যে মার খেয়েছিল, সে ডিরেক্টর হচ্ছে আলটিমেটলি। এবং তারপরে ফাইনালি ওদের দুজনে আবার বন্ধুত্ব হচ্ছে, প্যাচ আপ হচ্ছে, এন্ড দে মেক দ্য বিগেস্ট মালায়ালাম ফিল্ম অফ দ্যাট টাইম, হুইচ ইজ কল্ড সাজায়ে কালা পানি। এন্ড ওই যে ছেলেটা মেরেছিল সেটা মোহনলাল ছিল, আর যে মার খেয়েছিল দ্যাট ওয়াজ প্রিয়দর্শন, এন্ড দে ওয়ার কলেজ বাডিজ। তো এটা অনেকে জানে না, দিস ইজ দ্য স্টোরি। আমি তুমি যখন এই মালায়ালাম ইন্ডাস্ট্রি এই দিকটা এগিয়ে, মানে এই জিনিসটা নিয়ে আলোচনা হয়ই না, এবং এটা নিয়ে আমিও তোমার থেকে জানতে চাইবো। সেটা হচ্ছে মালায়ালাম ফিল্মের একটা তো টাইম এসেছিল যখন ওয়েল দে আর মেকিং লাইক এক্সিলেন্ট কমেডি মুভিজ ওয়ান আফটার আনাদার। আই থিঙ্ক ইন হারিয়ার নাগার, যেটা থেকে ঢোল হয়েছিল, তারপরে রামজি রাও স্পিক, ওই এরাটা। এবং আমরা যেগুলো ক্লাসিক কমেডি বলি প্রিয়দর্শনের, সবকটাই এই এরার মালায়ালাম ফিল্মের রিমেক, তাই তো? তো এই এরাটা সম্পর্কে যদি একটু বলো, কারণ আমিও ব্যক্তিগতভাবে এই এরাটা সম্পর্কে আমি জানি, এগুলো মালায়ালাম ফিল্মের রিমেক, দু একটা আমি দেখেওছি, ইন হরিহর নাগার যেরকম আমি দেখেছি, বাট খুব ডিটেলসে জানি না। যদি একটু বলো, কারণ এই ফেসটা নিয়ে আলোচনা হয় না। আই থিঙ্ক ইট ডিজার্ভ সাম ডিসকাস। না, ব্যাপার হচ্ছে কি বলতো, ওই একটা মানে তখন একটা টাইম এসেছিল মালায়ালাম সিনেমাতে। অ্যাকচুয়ালি মালায়ালাম সিনেমার বাজেট তখন প্রচন্ড কম হতো, এন্ড দে ইউজ টু শুট দ্য ফিল্ম ইন 15 days। তো কিছু কিছু ডেফিনেটলি ওখানকার অ্যাকশন ফিল্মসও হয়েছে। যেরকম একটা দারুণ সিনেমা আছে ওই সময়কার, ওই 80s এর পিরিয়ডে, যেটা নাম হচ্ছে নিউ দিল্লি বলে, মেমোটি ছিল, ঠিক আছে, দারুণ সিনেমা, মানে এক্সট্রাঅর্ডিনারি। তো ওটা আর মানে অনেকবার রিমেক হয়েছে, জিতেন্দ্র করেছিল হিন্দিতে নিউ দিল্লি নাম দিয়ে, বাট সেটা ওই লেভেলের হয়নি। তো মেমোটিটা হেভি সিনেমা, ওইটা হয়েছিল, ওটা একটা ক্রাইম থ্রিলার জনরার মধ্যে ছিল। তারপরে মোহনলাল একটা ছবি করেছিল, আমার এখন নামটা মনে পড়ছে না, ওটাও জিতেন্দ্র পরবর্তীকালে রিমেক করে। ওটা একটা অ্যান্টি সোশ্যাল, একটা ডনেরই মানে একটা ডন, তার মানে সে অ্যান্টি সোশ্যাল ক্যারেক্টার, মানে অ্যান্টি হিরো টাইপের, এবং তার সাথে একটা মানে পলিটিশিয়ানের ঝামেলা হচ্ছে। ওই সিনেমাটা থেকে মোহনলাল স্টার হয় বেসিক্যালি, ওইটা থেকেই আর কি বিকেম আ সুপারস্টার। যাই হোক, তো অ্যাকশন ফিল্মসও হতো, বাট ব্যাপার হচ্ছে কি ওরা না মানে এমন একটা স্পট খুঁজছিল, ড্রামা, সিরিয়াস ড্রামা ফিল্মসও হতো, হ্যাঁ। এবং মেমোটি আর মোহনলাল সব টাইপের ছবি করেছে, থ্রিলারসও হতো। ইভেন তোমাকে বলছি, গোবিন্দার একটা ছবি আছে না গো, সেই বাচ্চা ছেলেটা বোবা, খুন দেখেছে নিজের মায়ের, হাতিয়া বলে একটা সিনেমা হয়েছিল গোবিন্দা, খুব আন্ডাররেটেড সিনেমা। খুব আন্ডাররেটেড সিনেমা গোবিন্দা। তো ওটাও মেমোটির ছবিরই রিমেক, ওটাও মেমোটির ছবিরই রিমেক, হাতিয়া বলে, ঠিক আছে। একটা বাচ্চাকে একটা লোক মানুষ করছে, বাচ্চাটা বোবা, কিন্তু ও নিজের মায়ের খুনিকে চেনে। গোবিন্দার পারফরমেন্স ওটাতে খুবই ভালো ছিল, মানে এটা নিয়ে কথা হয় না। তো সেটাও মানে মেমোটিরই ছবির রিমেক। তো এরকম সব টাইপেরই ছবি হচ্ছিল, বাট দে ওয়ার লুকিং ফর সামথিং হুইচ ইজ কমার্শিয়ালি ভায়াবল, ঠিক আছে, সব ধরনের অডিয়েন্সকে টানতে পারে, এন্ড দ্যাট ক্যান বি অলসো ডান উইদিন 15 to 16 days। এবার অ্যাকশনের ক্ষেত্রে যেটা হচ্ছিল, ওদের কাছে ওটা ডিফিকাল্ট হচ্ছিল অ্যাচিভ করা, কারণ বুঝতেই পারছো অ্যাকশন বেশি দিন শুটিং হবে, অ্যাকশন ফিল্ম হচ্ছিল, বাট দে ওয়ার লেস ইন নাম্বারস। এবার যেটা হয়, ধরো কিরিটিম যেরকম একটা অ্যাকশন ফিল্ম, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, কিরিটিম বলে যে ছবিটা, যেটা পরবর্তীকালে গার্দিশ হয়েছে, দ্যাট ওয়াজ অ্যাকশন ফিল্ম, বাট প্রচন্ড মানে
এবং ওরা অ্যাকশন রাখতো গল্পের প্রয়োজনে। তুমি যদি গার্দিশ দেখো, গার্দিশ কিন্তু ওরকম মানে খালি অ্যাকশন হয়ে যাচ্ছে সেরকম ড্রামা অ্যাকশন সিনেমা। হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকশন আছে বাট বাবা ছেলের একটা সম্পর্ক ডাইনামিক্সও আছে। এবার যেটা হচ্ছে যে এই প্রিয়দর্শন আর মোহনলালের যখন একসাথে প্রথমে টিউনিং হচ্ছে, দে সাইন আপ ফর দিস কমেডি ফিল্মস, এবং সেটা হিট হচ্ছে, এবং সেখান থেকে ব্যাক টু ব্যাক কমেডি ফিল্মস এর একটা চল শুরু হচ্ছে আর্লি 90s এ, লেট 80s আর্লি 90s থেকে এটা শুরু হচ্ছে কমেডি ফিল্মস, একটার পর একটা কমেডি ফিল্মস। এবং সেগুলো কিছু সময় আর কি হলিউড থেকেও তারা ইন্সপিরেশন নিয়ে করতো, যেরকম বোয়িং বোয়িং বলে একটা 1960s এর সিনেমা আছে। ওটা কি সেন্ট্রি হয়েছিল? না, ওটা গরম মশালা হয়েছিল। ওই বোয়িং বোয়িংটা ওরা মালায়ালামে প্রথমে করে, তারপরে সেটাকেই আবার পরবর্তীকালে গরম মশালা, মানে গরম মশালা যেটা আমরা দেখেছি সেটা বোয়িং বোয়িং এর পুরো রিমেক এবং ফ্রেম বাই ফ্রেম রিমেক। তো তখন তো এইসব কপিরাইটস এর ইস্যু ছিল না, তো কিছু কিছু ক্ষেত্রে দে ইউজ টু কাম আপ উইথ অরিজিনাল আইডিয়াস, কিছু কিছু ক্ষেত্রে হলিউড থেকে নিত ইয়ে করতো, বাট একটা ব্যাক টু ব্যাক কমেডি ফিল্মস ওরা বানাতো আর কি। এবং আপনাদেরকে এটাও বলে রাখতে চাই যে এর এই ক্ষেত্রে প্রচুর সিনেমার রাইটার ছিল হচ্ছে লাল আর সিদ্দিকী, দুজন রাইটার ছিল। লাল আর সিদ্দিকী পরবর্তীকালে এই সিদ্দিকীর নিজে ডিরেক্টর হয়েছিল, এখন মারা গেছেন। আর সালমান খানের যে বডিগার্ড বলে সিনেমাটা এই সিদ্দিকীরই ডিরেক্ট করা, ঠিক আছে? তো এই লাল আর সিদ্দিকী এরা মিলে বানিয়ে মানে লিখতো আর কি, ওরা স্ক্রিপ্ট রাইটার ছিল তখন, ওরা ডাইরেক্টর হয়নি। এবং প্রিয়দর্শন ডিরেক্ট করতো, অনেক ছবি তারা করেছে, এবং সেগুলো এই যে ছবিগুলো আমরা পরবর্তীকালে হিন্দি রিমেক্স গুলো দেখেছি আর কি। তো এইটা একটা ফেজ ছিল আর কি মালায়ালাম সিনেমা। তারপরে তো সাজায় কালাপানি হচ্ছে, যেটা মানে কালাপানি বলে সিনেমাটা হচ্ছে বিগ বাজেট একটা মালায়ালাম ছবি, যেটা খুব হিট হচ্ছে, প্যান ইন্ডিয়া লেভেলে আসছে, এরকম ভাবে চলছিল। তারপরে মালায়ালাম সিনেমার একটা বাজে ফেজ এসেছিল, যেখানে আর কি যখন বি গ্রেড টাইপের সিনেমা, হ্যাঁ তখন মালায়ালাম সিনেমা বলতে একটা মাল্লু পর্ন, ঠিক আছে, সফট পর্ন টাইপের জিনিসপত্র। তারপরে আরো একটা যেটা হলো যে একটা টাইমে মানে 2000s এর পরবর্তীতে একটা টাইম এসেছিল যেখানে দে ওয়ার ট্রাইং টু এপ তামিল ফিল্মস। তো সেখানে ওরা অ্যাকশন ফ্যাকশন দিয়ে অনেক কিছু করতে গেল, তো সেখানে একটা ফেজ এসেছিল যেখানে নাথিং ওয়াজ ওয়ার্কিং আউট, ইভেন মোহনলালেরও ছবি ওয়ার্ক করছিল না, এরকম একটা মানে ফেজ এসেছিল আর কি। তো মালায়ালাম সিনেমারও আপস ডাউন গেছে অনেক কিছু। তো প্রিয়দর্শন যেটা হচ্ছে মিড 90s এ ওই কালাপানির পরবর্তীতেই হি ইজ কামিং ইনটু বলিউড, এবং বিরাসত বানাচ্ছে, তারপর গার্দিশ বানাচ্ছে, এইসব বানাচ্ছে পরপর। তারপরে হেরাফেরি থেকে সে সুইচ করছে কমেডিতে, এবং হেরাফেরি বড় হিট হচ্ছে। তারপরে হাঙ্গামা বলো, মালামাল উইকলি বলো, হলচল বলো, দিস অল আর ভেরি সাকসেসফুল ফিল্মস। এগুলো কিন্তু হলে, আমার মনে আছে হাঙ্গামার কিন্তু একটা 100 দিনের পার্টি হয়েছিল, 100 দিন ধরে সিনেমাটা হলে চলেছিল হাঙ্গামা। আর তারপর তো টেলিভিশনে তো এগুলো সুপার ডুপার হিট, জানোই, বারবার এগুলোর সব থেকে বড় লেগাসি বোধহয় অরিত্র, মানে বক্স অফিসের থেকেও বেশি টেলিভিশন। হ্যাঁ এক্স্যাক্টলি। আর এবার আমি আরো একজন রাইটারের নাম নেব যার এখানে বিশাল বড় অবদান আছে, প্রিয়দর্শনের একার অবদান কিন্তু নেই। সেই ভদ্রলোকের নাম হচ্ছে নীরজ বোরা, যিনি রাইটার। এইবার এই যতগুলো প্রিয়দর্শনের এই যে কমেডি স্ট্রিক যেটা শুরু হলো, এইটার ম্যাক্সিমাম কিন্তু মানে সবকটা সিনেমারই রাইটার হচ্ছে নীরজ বোরা। এবং নীরজ বোরা কিন্তু ওই পুরো জিনিসটার কনস্ট্রাকশন ইত্যাদি, ডায়লগ, কাস্টিং সবকিছু নিজে ডিসাইড করতো। এন্ড প্রিয়দর্শন ইউজ টু ট্রাস্ট হিম ভেরি মাচ। আমি প্রিয়দর্শনকে ছোট করছি না, প্রিয়দর্শন ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টর, আমি তার সিনেমা দেখেছি। বাট হিন্দিতে কিভাবে ডায়লগটা হবে, ওই মালায়ালাম, প্রিয়দর্শন তো মালায়ালামটা বোঝে, ঠিক আছে? তো সেখান থেকে হিন্দি এসেন্সটা কিভাবে আনছে এবং ডায়লগটাকে হিন্দিতে ওয়ার্ক করানো, সেইটা কিন্তু মানে নীরজ বোরার মারাত্মক কন্ট্রিবিউশন ছিল। তো নীরজ বোরা এখন আমাদের মাঝে নেই, আনফরচুনেটলি নেই, মারা গেছে। তো তো তারপরে যখন প্রিয়দর্শন, তারপর নীরজ বোরা মানে পোস্ট নীরজ বোরা যে মানে যখন থেকে নীরজ বোরা নিজে তারপরে ডিরেক্টর হওয়ারও চেষ্টা করেছিলেন একটা টাইমে। ইভেন বলে রাখি রোহিত শেট্টির প্রথম কমেডি ফিল্ম গোলমালেরও স্ক্রিপ্ট কিন্তু নীরজ বোরারই লেখা, ওই জন্য প্রথম গোলমালটা অনেক ভালো। এবং উনি মোস্টলি প্লেস থেকে অ্যাডাপ্টও করতেন, অনেক কিছু নিতেন, তো এই ধরনের জিনিসপত্র হতো। তো তারপরে উনি নিজে ডিরেক্টর হতে গেছিলেন নীরজ বোরা, অনেকগুলো ছবিও বানিয়েছেন, অনেকগুলো ছবি রিলিজ করতে পারেনি, তারপর যেগুলো রিলিজ করেছে সেগুলো ওয়ার্ক করেনি, এবং তারপরে ওনার হেলথ ইস্যুস ইত্যাদি হচ্ছিল। তারপরে পরের দিকে প্রিয়দর্শন যে ছবিগুলো করতে শুরু করলেন সেগুলোতে নীরজ বোরা রাইটার হিসেবে অ্যাসোসিয়েটেড ছিল না, ঠিক আছে? নীরজ বোরা আমরা একটা ডিক্লাইনিং কোয়ালিটিও দেখতে পেয়েছিলাম পোস্ট খাট্টা মিঠা। হ্যাঁ, এবং নীরজ বোরার ডিরেক্টর হিসেবে সাকসেসফুল ফিল্ম হচ্ছে ফির হেরাফেরি, একমাত্র। তারপরে একটা উনি সিনেমা করেছিলেন রান ভোলা রান বলে, যেটা মানে রিলিজই করেনি, গোবিন্দার সিনেমা ছিল, ওটা রিলিজ করেনি। তো এরকম একটা ব্যাপার। তো নীরজ বোরা আর প্রিয়দর্শনের ওই টিম আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে অনেক রাইটার ডিরেক্টর এমন জুটি হয়
যে একবার যদি রাইটার ডিরেক্টর জুটিটা ভাঙে তখন কিন্তু তারা ভালো সিনেমা ডেলিভার করতে পারে না। তার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে এস শঙ্কর, যিনি তামিল ডিরেক্টর। ওনার কোয়ালিটিও ডিক্লাইন করেছে বিকজ ওনার রাইটার মারা গেছে রোবটের পরবর্তীতে, মানে রোবটের পরেই জাস্ট উনি মারা গেছে। আচ্ছা, এটা মানে প্রথম রোবটটার কথা বলছো নাকি ওই ওই বার্ডম্যান? প্রথম রোবট এনথিরান। মানে উনি ওনার নাম ছিল সুজাতা বলে, উনি তামিল ইন্ডাস্ট্রির খুব বড় রাইটার ছিলেন। তো হি পাসড ইন 2008। ততদিনে রোবটের স্ক্রিপ্ট হয়ে গেছিল, তাই জন্য রোবট 1 এর খুব স্ট্যান্ডার্ড ভালো ছিল, বাট তারপর থেকেই শঙ্করের সিনেমার মধ্যে একটা ডিক্লাইনিং কোয়ালিটি দেখতে পাওয়া। ও কিন্তু রোবট 1 এর লেভেলের সিনেমা না। না নয়। মানে ভিজুয়ালস ইত্যাদি ভালো ছিল, বাট মানে সিনেমা হিসেবে অতটা ভালো না। আচ্ছা অরিত্র, আমরা কিন্তু অনেক সময় তুমি যদি দেখো বলিউডের ইতিহাসে, উই হ্যাভ সিন ফেজেস অফ কমেডি ভেরি সাকসেসফুল। একটা হচ্ছে 60s-70s এ ঋষিকেশ মুখার্জি, বাসু চ্যাটার্জি, যে সিনেমাগুলো আমার পার্সোনালিতে খুব প্রিয়। সেটা একটা বাওয়ার্চির মতো সিনেমা বলো, চুপকে চুপকে বলো, বা অন্যান্য যেগুলো আছে, গোলমাল বলো। হ্যাঁ বলো। গোলমালের কথাই বলছিলাম। গোলমাল বলো, খুব প্রিয় সিনেমা আমার। তারপরে একটা আছে ডেভিড ধাওয়ানের 90s, যেগুলো অনেক বেশি লাউড, ওভার দ্য টপ। তারপরে আমরা দেখছি 2000 থেকে প্রিয়দর্শনের সিনেমাগুলো। 2000 থেকে ওই মোটামুটি হেরাফেরি থেকে তো খাট্টা মিটটা তখন সাকসেসফুল হয়নি, বাট লেটার ইট বিকেম আ কাল্ট ফিল্ম, তো আমি ওটাকেও ধরছি। তো মানে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়, আউট অফ অল দ্য মুভিজ, স্পেশালি ডেভিড ধাওয়ানের মুভিগুলোর তুলনায় প্রিয়দর্শনের মুভিগুলো তুমি যদি দেখো, মানে অনেক বেটার এজ করেছে। কিন্তু মানে আজকে যদি ফার্স্ট টাইম কেউ হেরাফেরি দেখে বা একটা ধামাল বলছে একটা ঢোল দেখে, তাদের কিন্তু হাসি পাবে। সেটা হয়তো ডেভিড ধাওয়ানের সিনেমার ক্ষেত্রে হবে না, সেটা হয়তো সেই সময় হিসেবে ওয়ার্ক করেছে। এটা তোমার কেন মনে হয়? এটা আমার একটা থিওরি আছে, আমি বলবো, তুমি আগে বল। মানে প্রিয়দর্শন মুভিটা এজ হ্যাঁ না, ডেভিড ধাওয়ান আর প্রিয়দর্শনের কমেডি দুটো স্টাইল একটু আলাদা। মানে ডেভিড ধাওয়ান অনেকটাই আলাদা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ডেভিড ধাওয়ানের অ্যাপ্রোচটা হচ্ছে কি, যে মানে সিরিজ অফ স্কেচ কমেডিজ। ঠিক আছে, মানে একটা সিনেমার মধ্যে 90টা ধরো স্কেচ কমেডি স্কিটস আছে। আর ডেভিড ধাওয়ানের সিনেমাগুলো কিরকম বলতো তুমি, যে স্যাটারডে নাইট লাইটস টাইপের হয়, যে একটা সিন একটা ইন্ডিভিজুয়াল স্কেচের মতো। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা স্কেচ কমেডি। হ্যাঁ, তো ওইরকম মানে জুড়ে একটা সিনেমা। এবার প্রিয়দর্শনের গুলো কিন্তু ওরকম নয়। প্রিয়দর্শনে কিন্তু সিনেমার একটা প্রথম কথা গল্প আছে, একটা ওভারআর্চিং গল্প আছে, ক্যারেক্টারদের জার্নি আছে, এবং তুমি দেখবে ওগুলো কিন্তু অনলি কমেডি ফিল্মস নয়। ঠিক আছে, ওখানে তুমি দেখবে হেরাফেরি, এই যে আমরা কথা বলছি, একটা সোশ্যাল ব্যাপার আছে ওটার মধ্যে। এই যে আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছে, টপ 1% নিয়ে কথা বলছে। ঠিক আছে, তারপরে এই যে তুমি দেখবে মানে ধরো তাবু আর সুনীল শেট্টির মাঝে কমেডি ব্যান্টার চলছে চাকরি নিয়ে, বাট একটা পয়েন্টের পরে যখন ও তাবুর সিচুয়েশনটা দেখতে পাচ্ছে, ফিনান্সিয়াল কন্ডিশনটা, তো ফিল্ম বিকামস ভেরি ইমোশনাল এট দ্যাট পয়েন্ট। যেখানে ওকে চিঠিটা দিচ্ছে যে আমি ছেড়ে দিচ্ছি চাকরিটা, তখন ও বলছে যে না, আমি এরপরে যদি চাকরিটা নিই তো আমার খুব খারাপ লাগবে আর কি। তো তুমি দেখবে দেয়ার আর জেনুইন ইমোশনাল মোমেন্টস। ঠিক আছে, ইভেন যখন অক্ষয় কুমার বাড়ি আসছে না টাকাটা নিয়ে। হ্যাঁ, তারপরে এই যে চুপকে বললে যে সিনেমাটা আছে শাহিদ কাপুরের, ওখানেও দেখবে একটা ইমোশনাল স্ট্রেচ আছে। সো ওই ফিল্মগুলো কিন্তু, আর তুমি দেখবে হিউমারটা ইট কামস অফ দ্য সিচুয়েশন। মানে একটা ক্যারেক্টার একটা এরকম সিচুয়েশনে পড়ে গেছে, ও কিন্তু সিরিয়াসলি রিঅ্যাক্ট করছে ওই সিচুয়েশনে পড়ে। এই যে ফিশ আউট অফ, তুমি বলে নাও, তারপর আমি ফিশ আউট অফ ওয়াটারটা বলবো, তুমি বলে নাও। ব্যাপারটা ডেভিড ধাওয়ানের সিনেমাতে ওই সিনটার মধ্যে দ্য ক্যারেক্টার্স আর মেকিং ফেসেস অর ডুইং সামথিং অর ডেলিভারিং দ্য লাইনস টু মেক ইউ লাফ, দে আর প্লেইং টু ইউ। বাট প্রিয়দর্শনের সিনেমাতে কি হচ্ছে, যে ওই একটা সিনের মধ্যে দ্য ক্যারেক্টার ইজ ট্রু টু ইটস ওয়ার্ল্ড, ও ফেসে গেছে, হি ইজ বিহেভিং জেনুইনলি, বাট সিচুয়েশনটা এমন সেই অ্যাবসার্ডিটার ওপর আমরা হাসছি। ওইটাকে একটা মানে থ্রিলার ভাবে ট্রিট করলে ওটা একটা থ্রিলার সিনও হয়ে যেতে পারে, একটা সিরিয়াস ড্রামা সিনও হয়ে যেতে পারে। আমি সেটাই বলছি যে এটার বেস্ট এক্সাম্পল যেটা বললো অরিত্র, মানে এটাকে বলে ফিশ আউট অফ ওয়াটার কমেডি। সেটা হচ্ছে যে ইউ আর মেকিং ক্যারেক্টার্স দ্যাট আর ট্রু টু দেয়ার নেচার, এবং আপনি সিচুয়েশনটা অ্যাবসার্ড হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু একটা ডেলিকেট। তুমি ধরো ভাগাম ভাগ ইজ বেসিক্যালি আ হিচককিয়ান থ্রিলার, ভার্টিগোরই গল্প। ওটা ভার্টিগো থেকে ইন্সপায়ার্ড। সিচুয়েশন গুলো এমন ভাবে হচ্ছে, ইট ক্যান বি মানে একটু ট্রিটমেন্ট আলাদা হলে ইট ক্যান বি ডেড সিরিয়াস থ্রিলার। হ্যাঁ, কিন্তু আমরা হাসি পাচ্ছে। তো এই যে ফিশ আউট অফ ওয়াটার, আমরা ক্যারেক্টার গুলোকে সিচুয়েশনের মধ্যে প্লেস করছি এবং সিচুয়েশনাল অ্যাবসার্ডিটিটা হাসছি,
এইটা আমার মনে হয় প্রিয়দর্শন খুব ভালো করতে পারতেন, এবং এই জন্য কিন্তু ধরো ডেভিড ধাওয়ান সে হয়তো ফানি ডায়ালগস আছে, মানে এক্সাজারেটেড ইমোশনস এন্ড এভরিথিং, লোকে একটুখানি মানে এক্সাজারেটেড ব্যাপার স্যাপার করছে, দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ এজড সো ওয়েল। তুমি একটা ভাগাভাগের মতো সিনেমা, পুরো কিন্তু ভার্টিগো। তুমি দেখবে এটা আমি তোমার থেকে জানতে চাইবো যে তুমি দেখবে কিন্তু মানে যেটা মানে প্রিয়দর্শন স্কুল অফ কমেডি সেটা কিন্তু বলিউডে মানে সেই লেগাসিটা কেউ কন্টিনিউ করেনি। কিন্তু তুমি দেখবে ডেভিড ধাওয়ানেরটা পরবর্তীকালে সাজিদ খান নিজের ছবির মধ্যে কিছুটা, বা ইন্দ্রা কুমারের যে ছবি, মানে ইন্দ্রা কুমার 90s ছিলেন বাট তখন তিনি লাভ স্টোরি বা ড্রামা ফিল্মস বানাতেন। পরবর্তীকালে যখন উনি কমেডিতে সুইচ করছেন, হি অলসো মানে স্টিক টু দ্যাট ডেভিড ধাওয়ান জোন অনলি। বা রোহিত শেট্টিও কিন্তু ডেভিড ধাওয়ান জোনের মধ্যেই কমেডি ফিল্মস বানিয়েছে। তো তোমার কি মনে হচ্ছে কেন প্রিয়দর্শনের ওই স্কুলটা কেন ফলো করলো না বলিউড? এটা নিয়ে আমি অনেক কাল আগে একটা ভিডিও বানিয়েছিলাম। তুমি যদি দেখো 80s 90s এ স্যাটারডে নাইট লাইভ খুব পপুলার হচ্ছে হলিউডে, এবং তুমি যদি দেখো 1990 অনওয়ার্ডস প্রচুর মানে স্যাটারডে নাইট লাইভ থেকে উঠে আসা তারা হলিউডের কমেডি সিন ডমিনেট করছে। আমি নাম বললে আপনারা বুঝতে পারবেন, যেমন ধরুন মাইক মেয়ার্স, যিনি করছেন অস্টিন পাওয়ার্স বা ওয়েন্স ওয়ার্ল্ড কিন্তু একটা এসএনএল স্কেচ, জানো তো, সেটা পরবর্তীকালে সিনেমা হয়েছে। বা ধরো অস্টিন পাওয়ার্স, মানে একটা সিনের সাথে অন্য সিনের খুব মানে কোনো সম্পর্কই নেই, জাস্ট একটা সিন একটা ইন্ডিভিজুয়াল স্কেচের মতো করে। তো এই যে কমেডিয়ান গুলো, ধরো মাইক মেয়ার্স আসছে, ওয়েন্স ওয়ার্ল্ড করছে, অস্টিন পাওয়ার্স আছে খুব সাকসেসফুল আসছে হচ্ছে, তারপরে অ্যাডাম স্যান্ডলার আসছে এগেন এসএনএল থেকে আসছে, সে একটা হ্যাপি ম্যাডিসন বানাচ্ছে, বা বিল কি বলে হ্যাপি গিলমোর আর বিলি ম্যাডিসন বানাচ্ছে, তারপরে ওয়াটার বয়, ওই যে সিনেমাগুলো লংগেস্ট ইয়ার্ড এন্ড এভরিথিং, ওইগুলো বানাচ্ছে। তারপরে উইল ফ্যারেল আসছে, টেলাডেগা নাইটস বানাচ্ছে, স্টেপ ব্রাদার্স বানাচ্ছে। তো এই যে সিনেমাগুলো 1990s 2000s এ এই এসএনএল থেকে আসা সেলিব্রিটি যারা আছে, দে ডমিনেটেড হলিউড কমেডি, ঠিক আছে। এবার এরা কোন স্কুল অফ কমেডি থেকে আসছে? দে কাম ফ্রম দ্য স্কেচ কমেডি, যেখানে তাদের 3 মিনিট 5 মিনিট করে ফানি বানাতে হবে। তো ওরা ওই জিনিসটা মাস্টার করতে পারছে। তুমি ধরো একটা খুব ফেমাস একটা সিনেমা, অনেকে হয়তো দেখে, ধরো অ্যাঙ্কারম্যানের মতো সিনেমা, মানে মানে তুমি সিনেমাটা বেসিক্যালি কোনো গল্প নেই, ইন্ডিভিজুয়াল সিন গুলো হয়ে যাচ্ছে জাস্ট, গল্প কিন্তু মানে একটা কোহেরেন্ট গল্প বলার চেষ্টাও করছে না। স্টেপ ব্রাদার্স দেখো, সেম, কোনো কোহেরেন্ট গল্প অ্যাজ সাচ নেই, ইন্ডিভিজুয়াল সিনস গুলো ফানি। এবার তারা ওটা করতে পারতো, তাদের ওই স্কুলিংটা ছিল তাই এসএনএল। আচ্ছা, আমি জিম ক্যারির ব্যাপারে জানি না, জিম ক্যারির ব্যাকগ্রাউন্ডও কি এরকম? না, জিম ক্যারির খুব সুন্দর একটা গল্প আছে। আমি দেখছিলাম তুমি জিম ক্যারির কথা বলছিল, আমি তোমাকে পুরো গল্পটা তাহলে বলছি। তো জিম ক্যারি লেট 80s, জিম ক্যারি কিন্তু অ্যাকচুয়ালি ক্যানেডিয়ান, ঠিক আছে। না, জিম ক্যারি তো কমেডি করেই তো সেই সময় স্টার হয়েছিল না, আমি পুরো গল্পটা বলছি। তো জিম ক্যারি অ্যাকচুয়ালি ক্যানেডিয়ান এবং ক্যানাডা বেসড। সে একটা এই এসএনএল টাইপেরই, এসএনএল নয়, একটা স্কেচ কমেডি শোতে সে পারফর্ম করতো, ঠিক আছে। হি গেভ অডিশনস এবং এসএনএল এ কোনোদিন চান্স পাচ্ছে না। তারপরে সে একটা আর কি ইয়ে দিচ্ছে, মানে একটা অডিশন দিচ্ছে এবং সাকসেসফুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এস ভেঞ্চুরা পেড ডিটেকটিভ, ঠিক আছে। তুমি বলছিলে না একই বছরে জিম ক্যারি 3টে মানে 1 বছরের মধ্যে জিম ক্যারি বিকেম আ সুপারস্টার। তো ওই যে এস ভেঞ্চুরা পেড ডিটেকটিভ, ডাম্ব অ্যান্ড ডাম্বার, তারপরে ব্যাটম্যান ফরএভার, যেটা জালি সিনেমা, বাট মানে জিম ক্যারি রিডলার প্লে করেছিল, ওই সিনেমাগুলো পর আসছে। তো জিম ক্যারি অ্যাকচুয়ালি কামস ফ্রম আ স্কেচ কমেডি ব্যাকগ্রাউন্ড, বাট এসএনএল এ জিম ক্যারি কোনোদিন চান্স পায়নি, বুঝেছো। মাইক মেয়ার, অ্যাডাম স্যান্ডলার, বাট ওরকম একটা স্ট্যান্ড আপ কমেডিরই ব্যাকগ্রাউন্ড আছে, মানে পারফরম্যান্স দেখে বোঝা যায় সেটা। এদের প্রত্যেককে ইভেন, তারপরে তুমি যদি দেখো কেভিন হার্টেরও সেম কমেডি স্টাইল কিন্তু। হ্যাঁ। তো এবার ব্যাপারটা হচ্ছে আমাদের কমেডি তো এক নয়, আমাদের কমেডি ঋষিকেশ মুখার্জির কমেডি, তাই না, বাসু চ্যাটার্জির কমেডি, সেটা দেখবে একটা গল্প আছে, ক্যারেক্টার গুলো ফিশ আউট অফ ওয়াটার। ধরো তুমি গোলমালের মতো একটা সিনেমা, সেখানে কিন্তু জোর করে হাসানোর চেষ্টা করছে না, ক্যারেক্টার গুলো একটা সিচুয়েশনে প্লেস করছে, সেখান থেকে হিউমারটা আসছে। দিস ইজ আওয়ার ব্র্যান্ড অফ কমেডি। এবার ব্যাপারটা কি হলো, 1990 তে ডেভিড ধাওয়ান সাকসেসফুল হলো, এরপর এরা কি দেখলো, এদের তো হলিউড দেখে সিনেমা, এরা না এই জিনিসটাকে অ্যাডপ্ট করা শুরু করলো, যেটা আমার মনে হয় যে মানে দে শুড হ্যাভ স্টাক টু দ্য প্রিয়দর্শন জোন, দ্য ঋষিকেশ মুখার্জি জোন। কিন্তু এরা কি করলো, ধরো একটা হাউসফুলের মতো সিনেমা, আমি একটা উদাহরণ দিচ্ছি, সাজিদ খানের হাউসফুল, পুরো কিছুটা গ্রোন আপস থেকে ছাপা, অ্যাডাম স্যান্ডলারের,
না কিছুটা ওটা সিন তো ওই যে বলো না রবার্ট ডিনারোর ছবিটা আছে না মিট দ্য পেরেন্টস, ওখান থেকেও তো সিন মিট দ্য ঝাড়া পেরেন্টস আছে। থেকে আমি বলতে যাচ্ছিলাম, ওই যে মিট দ্য রবার্ট পেরেন্টস ডিনারো থেকে করে, চাপা। আরে ওই যে লাই ডিটেক্টর টেস্টটা করে ওটা তো ওখান থেকে হ্যাঁ, ঝাপা পুরো। কিছু কিছু এখান থেকে ওখান থেকে ছাড়া পুরোটা দেখবে এক একটা সিন এরা ফানি বানানোর চেষ্টা করছে। হাউসফুল 2 তে কিছুটা মানে হাউসফুল 2 তে কাইন্ড অফ ওয়ার্কও করেছিল, ওই হ্যাঁ মিঠুন চক্রবর্তীদের জাগ্গা ডাকু টাইপের ক্যারেক্টার গুলো ছিল। হ্যাঁ দিস আর ভেরি স্কেচ কমেডি টাইপ অফ সিনেমা। হুম। এই জোনটা এরা ঢুকে গেল আনফরচুনেটলি। বাট আমাদের যে কমেডির ধারাটা ছিল প্রিয়দর্শনের, ঋষিকেশ মুখার্জির গল্প না ভিত্তিক আমার না আমার দেবো যদি আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ধরো ডেভিড ধাওয়ান তো নিজের একটা জোন তৈরি করেছিল এবং সেটা হি ওয়াজ ভেরি সাকসেসফুল এবং পারতো হাসাতে, হ্যাঁ অ্যাকচুয়ালি হাসাতে পারতো। এবং এবং ওই এই ধরনের ফিল্মে কিন্তু একটা জিনিস দেবজ্যোতি যারা বলছে আপনারা সেটা বুঝে গেছেন নিশ্চয়ই এতক্ষণে, যে পারফরমেন্স হেভি। এই এই প্রত্যেকটা অ্যাক্টর কিন্তু নিজেরা স্কেচ কমেডি ব্যাকগ্রাউন্ড থেকে, এবং যেহেতু ডেভিড ধাওয়ান হ্যাড গোবিন্দা হু হ্যাড লট অফ মানে দারুণ কমিক টাইমিং, তাই জন্য জিনিসটা পুল অফ হতো। এবার ব্যাপার হচ্ছে কি যে সাজিদ খান বা এরা যে করছে, অবশ্যই অক্ষয় কুমার আছে, ঠিক আছে, রোহিত শেট্টির কাছেও ভালো ভালো এরা আছে, কিন্তু দেখো, ব্যাপার হচ্ছে অক্ষয় কুমার আর গোবিন্দার কমেডিটা কিন্তু আলাদা। হুম, মানে গোবিন্দা ক্যান ডু হোয়াট মাইক মেয়ার্স ডাজ অর হোয়াট উইল ফেরেল ডাজ, সেটা হচ্ছে ওই একটা লুজলি স্ক্রিপ্টেড জিনিসকে ফানি বানিয়ে দিতে পারে। আচ্ছা এখানে তো অক্ষয় কুমার ফ্যান, ইটস আ ডিফারেন্ট টাইপ অফ কমেডি। আবার চার্লি চ্যাপলিনের কমেডি আর মানে অ্যাডাম স্যান্ডলারের কমেডি তো এক নয় না, ইটস আ এবং ডিফারেন্ট টাইপ অফ। আর আর এটাও হতে পারে যে অক্ষয় কুমার যেহেতু প্রিয়দর্শন স্কুল থেকেই কমেডিটা শিখে এসছে এবং তারপরে সেটাকে নিয়ে গিয়ে একটা স্কেচ কমেডির মধ্যে ফেলছে, তো সেইখানে তখন ওটা ওই ওভারল্যাপিংটা ভালো হচ্ছে না। ওই জন্য আজকে ভূত বাংলার টিজার দেখে লোকে ওজি অক্ষয় কুমারকে বলছে ফেরত পাচ্ছি, বিকজ হাউসফুলে ওই কমেডিটার সাথে অক্ষয় কুমার জেল হচ্ছে না। বিকজ হয় না। because he came from that school. ও তো নিজেই বলে যে প্রিয়দর্শন taught me how to do comedy. তার আগে he was an action hero, right? তো অক্ষয় কুমারকে কিন্তু অক্ষয় কুমার অ্যাকচুয়ালি প্রিয়দর্শন স্কুল থেকেই আর কি জিনিসটা শিখেছে, দেন এই জোনটার মধ্যে একটা স্কেচি জোনের মধ্যে এসেছিল এবং নিজের ট্যালেন্ট অবশ্যই তার মধ্যেও সে হাসিয়েছে, বাট সেটা লোকে একটা পয়েন্টের পর ভাল লাগছিল না। তখন এখন লোকে যখন ভূত বাংলা দেখছে লোকে ভাল লাগছে। আমি মানে এইভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করছি। না না, একদমই ঠিক তাই। আর স্কেচ কমেডিটা আমি জানি না, এটা আমার কাইন্ড অফ মনে হয় হলিউড ইনফ্লুয়েন্স। এবং তুমি যদি দেখো তারপরে দেখো কপিল শর্মা শো এগেন, দ্যাট স্কেচ কমেডি কাইন্ড অফ আ থিং, ওভার দ্য টপ, ওইগুলো পপুলার হচ্ছে। সো পিপল প্রবাবলি স্টার্ট মোর টু দ্যাট। না কিন্তু আমার কথা হচ্ছে যে একটা টাইমে তো ধরো ইনিশিয়ালি রোহিত শেট্টি ধরো গোলমাল 3 ইট ইজ এ রিয়েলি ফানি ফিল্ম, বা ধরো হাউসফুল 2, ঠিক আছে, তো সেইখানে কিন্তু এই যে ফারাদ সামজি, সাজিদ সামজি ওরা কিন্তু সেই সময়টাতে ভালো ডায়লগ লিখতো, কিন্তু কিন্তু তারপরে তুমি দেখবে একটা পয়েন্টের পরবর্তীতে গিয়ে কিন্তু তখন মানে জিনিসটা আনফানি হতে শুরু করলো, একই টাইপের রিপিটেটিভ জোক হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড গুলোকেই চালিয়ে দিচ্ছে। ওই মিম গুলোকেই ক্রিয়েট করে দেয় এখন। হ্যাঁ, তো আমাকে আমাকে বলো যে এটা মানে লং লাস্টিং হলো না কেন ব্যাপারটা? মানে একটা টাইমে তো ইট ওয়াজ ওয়ার্কিং, বাট পরে সেটা কেন আর ওয়ার্ক করলো না? দেখো, আমাদের যারা কমেডিয়ান, এটা নিয়ে আমি দেখো অরিত্র আমি আর তুমি ফোনে টোনে অনেক কথা বলেছি, আমাদের যারা কমেডি করে দে আর নট অ্যাকচুয়াল কমেডিয়ানস। আজকে অ্যাডাম স্যান্ডলার, মাইক মেয়ার্স, কেভিন হার্ট, দে কাম ফ্রম দ্য স্ট্যান্ড আপ ব্যাকগ্রাউন্ড। তারা স্কেচ কমেডিটা শিখে এসছে, তারা এই জিনিসটা জানে, তারা বছরের পর বছর ইমপ্রুভ করেছে। দে নো হাউ টু মেক দিস থিং ফানি। তাও হলিউডেরও কি সব সিনেমা ফানি হচ্ছে? হচ্ছে না, বাট দে আর অ্যাকচুয়াল কমেডিয়ান। এবার আমাদের দেশের সমস্যাটা কি? আমাদের দেশে কমেডিয়ান যারা প্রপার কমেডিয়ান, দে নেভার বিকাম স্টার্স। একমাত্র এক্সেপশন ছিলেন আমাদের ভানু বন্দ্যোপাধ্যায়, যে একজন কমেডিয়ান হু বিকেম আ প্রপার স্টার। তা বাদ দিয়ে তুমি জনি ওয়াকার থেকে শুরু করে, কেষ্ট মুখার্জি থেকে শুরু করে, রাজপাল যাদব, জনি লিভার, অল অফ দেম বিকেম সাইড ক্যারেক্টার। স্টার যারা হচ্ছে তারাই কমেডিয়ান করছে, যে গোবিন্দা করছে 90s, which was a big breakthrough for Bollywood stars doing comedy, proper stars, leading man. অক্ষয় কুমার 2000 তে খুব সাকসেসফুলি করছে। তো এই জিনিসটা তো একটা লিমিটেশন তোমার আছে। মানে একজন কমেডিয়ান যে কমেডি করছে আর একজন ধরো লিডিং ম্যান, সে ধরো আরো 4টে জনরায় কাজ করে, সে কমেডি করছে। এখানে তো মানে এই জনরা স্পেসিফিসিটিটা আমার মনে হয় ডিমান্ড। ধরো এবং তুমি ধরো সিনেমা ধরো গোলমাল, গোলমাল ওয়াজ অ্যাডাপ্টেড ফ্রম আ প্লে, রাইট? আই থিংক ফ্রম আ মারাঠি প্লে, রোহিত শেট্টি। তুমি ওটার ট্রিটমেন্টটা দেখো আর তারপরে গোলমাল 4 এর ট্রিটমেন্টটা দেখো, কমপ্লিটলি আলাদা, তাই না? সো এই জিনিসটাও কিন্তু চেঞ্জ হয়েছে। বা তুমি ইভেন ধরো তুমি মানে ধরো গোলমাল থেকে বোল বাচ্চান বানিয়েছে, বোল বাচ্চান কিন্তু খুব খারাপ সিনেমা না, মানে না ঋষিকেশ মুখার্জি গোলমালের ধারে কাছেও আসে না, বাট ইটস আ ডিসেন্ট ফিল্ম। তো সেই জিনিসটা আমার যেটা মনে হয়, বিকজ দে আর নট কমেডিয়ানস, সেই ওই অ্যাডাপ্টেবিলিটিটা তাদের নেই, আমার তাই মনে হয়।
এবং এটা একটা আনফরচুনেট জিনিস যে যারা অ্যাকচুয়ালিতে ফানি, ধরো আজকে আমরা রাজপাল যাদব বা জনি লিভার এদেরকে স্টার হতে, মানে একটা অ্যাডাম স্যান্ডলার হতে বা একটা মাইক মেয়ার বা একটা উইল ফেরার হতে দেখলাম না। দে বিকেম দ্য সাইড ক্যারেক্টার, দে রিমেন দ্য সাইড ক্যারেক্টার। এটাও কিছুটা আনফরচুনেট। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো, যে ধরো হলিউডেও আমরা জানি যে একটা টাইমে কমেডি ফিল্মস করে স্টার হওয়া যেত, এবং বলিউডে গোবিন্দা করেছিল, তারপর অক্ষয় কুমারও ব্যাক টু ব্যাক কমেডি ফিল্মস করে একটা টাইমে বিশাল সাকসেস এখন বরুণ ধাওয়ান আর কার্তিক আরিয়ানও সেই চেষ্টাটাই করছে। হ্যাঁ, আমি বলছি যে এটা কি ফিউচারে আবার ব্যাংক, মানে এটা কি মানে রেপ্লিকেবল মডেল হবে, মানে বরুণ ধাওয়ান বা কার্তিক আরিয়ান কি অক্ষয় কুমার বা গোবিন্দা লেভেলে যেতে পারবে? তোমাদের কি মনে হয়? দেখো ব্যাপারটা কি বলতো, মানে বরুণ ধাওয়ান বা কার্তিক আরিয়ান, ফার্স্ট অফ অল দ্য কনসেপ্ট অফ স্টারডাম হ্যাজ চেঞ্জড। আজকে কার্তিক আরিয়ান সে যতই হিট দিয়ে নিক, বরুণ ধাওয়ান হিট তো হচ্ছেও না সিনেমা, যদি দিয়েও নিক দে উইল নেভার রিচ দ্য 90s গোবিন্দাস ক্রেজ। সোসাইটি অ্যাজ আ চেঞ্জ হয়ে গেছে। আর আরো একটা বিষয় দেখো, মানে গোবিন্দা তো কাউকে ফলো করে গোবিন্দা হয়নি, হ্যাঁ, গোবিন্দা ওয়াজ দ্য ফার্স্ট অফ হিজ কাইন্ড না। তুমি যদি দেখো হ্যাঁ। গোবিন্দার কেরিয়ারেও কিন্তু একটা আর্ক আছে। 80s এ হি ইজ ডুইং মুভিজ লাইক সোয়ার্গ, যেটা একটা ফ্যামিলি ড্রামা। পরে বুম্বাদাও আই থিঙ্ক বোধহয় বাংলায় বানিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে স্ট্রিট ড্যান্সার করছে। তো তার একটা কেরিয়ার আর আর্লি 90s এ হি স্টার্টস ডুইং কমেডি ফিল্মস। এবং এই একটা তো আর কাছে এবার সমস্যাটা হয়ে গেছে, মানে মানে বরুণ ধাওয়ান যেহেতু 90s এ ডেভিড ধাওয়ান আর মানে গোবিন্দা একসাথে এত কোলাবোরেট করতেন, সো হি স দ্য স্টারডাম দ্যাট গোবিন্দা অ্যাচিভ। এবং বরুণ ধাওয়ান নেক্সট গোবিন্দা হওয়ার চেষ্টা করছে। গোবিন্দা ওয়াজ ফার্স্ট অফ হিজ কাইন্ড না, সে তো কাউকে রেপ্লিকেট করেনি। সেম ওই ধরো একটা অক্ষয় কুমারের কেরিয়ার, আমরা অক্ষয় কুমারের কেরিয়ার নিয়ে কথা বলি, ইটস আ রিমার্কেবল কেরিয়ার। আর ফার্স্ট অফ অল মার্শাল আর্টিস্ট, তারপরে স্টান্ট বেসড অ্যাকশন সিনেমা করছে, একটা লেভেল অফ স্টারডাম পাচ্ছে 90s এ। হি ওয়াজ নট আ বিগ স্টার ইন 1990s। অনেকে হয়তো রেগে যাবেন, বাট 1990s এ অক্ষয় কুমার কিন্তু শাহরুখ আমির সালমানের লেভেলে ছিল না। হি বিকেম আ মাচ বিগার স্টার when he starts doing these comedies। সেগুলো অনেক অডিয়েন্সের, ওয়াইড অডিয়েন্সের কাছে যাচ্ছে। আবারও কার্তিক আরিয়ান ইজ ট্রাইং টু রেপ্লিকেট দ্যাট, বাট অক্ষয় কুমার তো কাউকে রেপ্লিকেট করে, ইট ওয়াজ হিজ জার্নি। তুমি মানে ট্রাই টু বি দ্য ফার্স্ট বরুণ ধাওয়ান আর ফার্স্ট কার্তিক আরিয়ান, সেকেন্ড গোবিন্দা হবে না। আর আরো একটা জিনিস, গোবিন্দা অ্যাজ আ পারফরমার যেরকম অরিত্র, ইট ইজ নট রেপ্লিকেবল। মানে গোবিন্দা পারফরমার হিসেবে যেরকম, মানে কমেডিটা যেরকম ভাবে করে, ইট ইজ নট রেপ্লিকেবল। ওটা অন্য কেউ করতে পারে। গোবিন্দা সিনেমাগুলো ওয়ার্ক করে গোবিন্দা আছে বলে। হ্যাঁ, আরে আমি তোমাকে বলছি, তুমি দেখবে এই যে ধরো দুটো মেয়ের সাথে এট এ টাইম বিয়ে করে নিয়েছে, সাজান চলে শ্বশুরাল। এবার নাও দিস ক্যান ফিল ভেরি ট্যাকি, রাইট? বাট হি ইজ ডুইং ইট উইথ সো মাচ অফ ইনোসেন্স। সেই সময় অডিয়েন্সও এত ইভলভ হয়, তোমার অফেন্সিভ মনে হবে না। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওটাই আমি বলছি, যে তো ওটা না, মানে একটা পারফরমেন্সের মধ্যে তোমাকে এমন একটা ইনোসেন্স, একটা এমন একটা চার্ম নিয়ে আসতে হবে, এইটা কিন্তু না সবাই আনতে পারে না, জানো? এটা মানে গড গিফট আর কি, মানে সবাই আনতে পারবে না আর কি ওই জিনিসটা। আমি তোমাকে বলছি, আমাকে সাগর নীলের সাথে একবার আমার কথা হচ্ছে, তো সাগর নীল বলছে যে দেখো দাদা, গোবিন্দা ডেফিনেটলি ভালো পারফর্মার, বাট গোবিন্দা যখন 90s এ করছে তখন অডিয়েন্স এত ইভলভ হয়নি, তাই জন্য ব্যাপারটাকে কোয়েশ্চেন করেনি। কিন্তু তুমি দেখো, একটা সিনেমা হলো কিছু বছর আগে, হিট ছবি, তামিলে হলো, নাম হচ্ছে কাথা বাকুলা রেন্ডু কাঁধাল বলে, ঠিক আছে? ওরে কে আর কে বলে নাম দিয়েছে, হ্যাঁ, বিজয় সেতুপতির ছবি, সামান্তা ছিল এবং নয়নতারা, এবং সেখানে দিস টু গার্লস আর ট্রাইং টু ম্যারি হিম, ঠিক দুজন, এবং ও বলছে আই আই লাভ বোথ অফ দেম, ঠিক আছে? এবার ছবিটা কনসেপ্টটা তোমার খুব মানে কি বলবো, অফেন্সিভ মনে হতে পারে, এবং এই এখন সিনেমাটা আসছে dated। 2022। হ্যাঁ, বলছি ডেটেড এবং আউটডেটেড মনে হতে পারে তো, বাট তুমি সিনেমাটা দেখো, ইট ইজ এ রিয়েলি ফানি মুভি এবং ডান সো ইনোসেন্টলি। বিজয় সেতুপতি ব্যাপারটাকে খুব কনভিনসিংলি করেছে, যে তোমার না ওর পার্সপেক্টিভটাকে অফেন্সিভ লাগবে না, বিকজ ও না, মানে ধরো দুজনে বলছে দুজনকে ভালোবাসি, কিন্তু সেই রেসপেক্টটাও দিচ্ছে, এবং ডিরেক্টর ব্যাপারটাকে এমন ভাবে ট্রিট করছে, এবং বিজয় সেতুপতি এটা এমন ইনোসেন্স নিয়ে আসছে পারফরমেন্সের মধ্যে, যে জিনিসটা ট্যাকি লাগছে না, যেটা গোবিন্দা তখন করতে পারতো, বিজয় সেতুপতি এখন করতে পারছে। আমি বলছি যে সেটার জন্য কিন্তু না নেক্সট লেভেলে পারফরমার হতে হয়, কারণ তুমি দেখো এটা যদি একটা হিন্দি সিনেমার কোনো অ্যাক্টর করতে যায়, তুমি দেখবে জিনিসটা ট্যাকি লাগবে, এবং তখন এই যে ধরো offensive হবে। কপিল শর্মার একটা সিনেমা আছে সেম কনসেপ্ট নিয়ে, ওই গোবিন্দা টাইপের, হ্যাঁ, কিস কিস কো প্যার কর করে, হ্যাঁ, ভালো সিনেমা না, কিন্তু করতে পারছে, ওই পারফরমেন্সটা দিতে পারছে না। হ্যাঁ, এটা সেটাই একটা বলছি। বিষয়। মানে মানে ধরো, মানে আজকে একটা অক্ষয় কুমার বা একটা গোবিন্দা, দে ফলোড দেয়ার ওন পাথ, এবং ইটস নট লাইক দ্যাট দে ক্যান ডু অনলি ওয়ান থিং, রাইট? আমরা হাতিয়ার কথা হ্যাঁ, বলছি না,
যেটা খুব ম্যাচিওর একটা সিনেমা। অক্ষয় সোহাগ। কুমার হ্যাঁ, সোয়ার্গের মতো সিনেমা। 80s হি হ্যাজ ডান লাইক অ্যাকশন ফিল্মস ইজ ওয়েল, গোবিন্দা, মানে এটা এগুলো নিয়ে অতটা কথা হয় না। স্ট্রিট ডান্সের যে ছবিটা দিয়েছে ডেবিউ করছে, ইট ওয়াজ আ হাইস্ট মুভি, যে ও ডান্স হ্যাঁ, করে এবং প্যারালালি ওর গ্রুপটা গিয়ে ডাকাতি করে। ইট ওয়াজ আ হাইস্ট মুভি অ্যাকচুয়ালি। হিলজাম, এগুলো ইলজাম। হিলজাম। তো এই নয় যে একটা করতে পারছে, অক্ষয় কুমার ক্যান ডু অ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল ফিল্মস, সব রকম করছে সে। তো এই জিনিসটাই আমার মনে হয়, এই জিনিসগুলো আর রেপ্লিকেট হবে না। অ্যাজ আ সোসাইটি আমরা চেঞ্জ হয়ে গেছি। তো অক্ষয় কুমার বা গোবিন্দা যে স্টারডামটা দেখেছে সেটা এমনিও আর রেপ্লিকেবল না। আর ইট ইজ নট ইভেন রেপ্লিকেবল ইভেন অন আ পারফরমেন্স। আচ্ছা, এবার দেবো যদি আরেকটা কোয়েশ্চেন, এবার সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমার কি ভূত বাংলার টিজার দেখো ফানি তো লেগেছে, বাট তোমার কি মনে হচ্ছে যে অক্ষয় কুমার মানে এরকম চাইছে যে ভাই দেখো আমার যে ইমেজটা আছে, আমি মাঝে কমেডি ফিল্মস বানানো বন্ধ করে দিয়েছি, আমি সোশ্যাল ফিল্মসে মুভ করেছিলাম, তো পিপল হ্যাভ মিসড মাই ইমেজ, তো আমি যার সাথে আমাকে লোকে পছন্দ করছে প্রিয়দর্শন, আমি তার সাথে কোলাবোরেট করছি, এবং এটা কি এটা জোর করে আর কি যে ওজি অক্ষয় কুমারের ইমেজটা কি ছিল যেটা লোকের ভালো লেগেছিল সেইটাকে কোথাও কি রেপ্লিকেট করবার চেষ্টা করছে অক্ষয় কুমার? মানে আমি কিরম ভাবে বলছি, যে ধরো গরম মশলা যখন বানিয়েছে তখন হি জাস্ট প্লেড আ ক্যারেক্টার ভেরি ক্যাজুয়ালি, ঠিক আছে? নাও হি ইজ প্লেইং অক্ষয় কুমার প্লেইং দ্যাট ক্যারেক্টার। মানে অক্ষয় কুমার একটা ক্যারেক্টার পেয়েছে এবং ও ন্যাচারালি পারফর্ম দিয়েছে, সেটা থেকে ধরো কিছু পার্টিকুলার ট্রেডস তৈরি হয়েছে, ক্যারেক্টারটা ট্রেডস তৈরি হয়েছে যেটা পরবর্তীকালে পপুলার হয়েছে, বা ধরো ভাগামভাগের ক্ষেত্রে হয়েছে, বা ধরো ভুলভুলাইয়ার ক্ষেত্রে হয়েছে। নাও আচ্ছা, আজকের দিনে যখন অক্ষয় কুমারের সিনেমা সেইভাবে চলছে না, অক্ষয় কুমারকে এবার দেখছে যে আচ্ছা এই ট্রেডস গুলো পপুলার হয়েছে, নাও আই উইল টেক দিস এন্ড আই উইল ইমপ্লিমেন্ট ইট ইন মাই পারফরমেন্স। তাহলে কি ওই ন্যাচারাল ব্যাপারটা যে কারণে আমরা গরম মশলা বা ভাগাম ভাগ বা ভুলভুলাইয়া পছন্দ হয়েছে, এবার জোর করে ওই ওই এলিমেন্টস গুলোকে, ট্রেডস গুলোকে নিয়ে এখন ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করছো, সেটা কি কোথাও গিয়ে জিনিসটা একটু মানে একটা হয় না ক্যারিকেচার করা? মানে ইউ আর নট প্লেইং, মানে ন্যাচারালি ব্যাপারটা পারফরমেন্সের মধ্যে বেরিয়ে আসছে না, বাট ইউ আর ক্যারিকেচারিং, ইউ আর মিমিকিং দোজ থিংস টু মেক সাকসেসফুল। এটা কি একটা হতে পারে? মানে এটা কি এরকম ভাবে ব্যাকফায়ারও হতে পারে? দেখো এটার মধ্যে যে একটা এনক্যাশমেন্ট আছে, যে আমাদের প্রিয়দর্শন আর অক্ষয় কুমারের সিনেমাগুলো নিয়ে এতটা নস্টালজিয়া সবাই ছোটবেলায় দেখেছি, সো দেয়ার ইজ এনক্যাশমেন্ট। বাট এই জিনিসটা কিন্তু অরিত্র সব একটারই করে। ধরো আমার একটা সেট জিনিস আছে, সেটা আই ক্যান পিরিয়ডিক্যালি রিভিজিট, এটা কিন্তু সবাই করে। ধরো আজকে শাহরুখ খান, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, একটা আদিত্য চোপড়ার সাথে একটা রোমান্টিক সিনেমা করবে, সেটাও তো একই হবে, তাই না? মানে শাহরুখ খান যে পারফরমেন্সটা 90s এ দিয়েছিল, সেটা কি করবে? সেটা সে ইমিটেট করবে। হি উইল নট বি গিভিং দ্যাট পারফরমেন্স ফর দ্য ফার্স্ট টাইম। সে জানে এটা মানুষের মনে একটা জায়গা আছে, সে সেটা করবে, তাই না? সেম ওই অক্ষয় কুমার। তো অক্ষয় কুমার দেখেছে এই সিনেমাগুলো মানুষের মনে একটা জায়গা আছে, এখানে তুমি এখানে দিকটা ফেল করে যায়। মানে আমি যেটা দেখি শাহরুখ খানের, তুমি এক্সাম্পল দিলে আমি বলছি যে শাহরুখ খান ধরো একটা সার্টেন ওয়েতে রোম্যান্স করে, ঠিক আছে, একটা তার মানে যেটা আদিত্য চোপড়ার ছবিতে সে করেছে বা ইয়াশ চোপড়ার ছবিতে করেছে। এবার তুমি দেখবে ইমতিয়াজ আলী স্কুল অফ রোম্যান্সটা কিন্তু এক্স্যাক্টলি ওইটা ছিল না, ঠিক আছে? অনেক আলাদা, ইন্ট্রোস্পেক্টিভ। হ্যাঁ, ইন্ট্রোস্পেক্টিভ, এবং তুমি দেখবে যখন দুটো ক্যারেক্টার কথা বলছে, বা ইট ওয়াজ ভেরি ন্যাচারাল, মানে কনভারসেশনস আর ভেরি ন্যাচারাল এন্ড। বাট তুমি দেখবে যখন হ্যারি মেট সেজল বানাচ্ছে, হ্যারি মেট সেজল শুরু হচ্ছে, ফার্স্ট হাফটা ইমতিয়াজ আলী জোনের মধ্যে অপারেট করছে, যেখানে জিনিসপত্রগুলো একটু ক্যাজুয়ালি যাচ্ছে, একটু হিউমার আছে। বাট একটা পয়েন্টের পরে তুমি দেখবে শাহরুখ খান ইজ ট্রাইং টু প্লে দ্যাট 90s শাহরুখ, ঠিক আছে? স্লো মোশন চলছে, আনুষ্কার দিকে তাকাচ্ছে, এই করছে, তখন মানে হি ইজ ট্রাইং টু মিমিক হিজ পারফরমেন্স উইচ বিকেম আইকনিক অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। এবার এইটা কি কোথাও গিয়ে ছবির যে টোনটা সেটাকে একটা ট্যাম্পার করছে? সেকেন্ড হচ্ছে যে তুমি কোনো জিনিসকে যখন মিমিক করতে যাবে, একটা তোমার ধরো ন্যাচারালি এসছিল, ক্যারেক্টারটা করতে গিয়ে ন্যাচারালি পারফরমেন্সটা ওইটা বেরিয়েছিল, এবার ওটা পপুলার হয়ে গেছে। এবার সেকেন্ড টাইম যখন মিমিক করতে যাবে, সেকেন্ড টাইম কি ওটা সত্যি মিমিকেবল আদেও, মানে একদম সেম ভাবে? না দেখো অরিত্র, এটাও একটা বিষয় যে ধরো একটা শাহরুখ খান বা একটা অক্ষয় কুমার, তোমরা এত লম্বা কেরিয়ার, এতটা সাকসেস দেখে নিয়েছো, এত কিছু করে ফেলেছো, নতুন করে আর কিছুই কি সম্ভব? মানে আমি একটা জিজ্ঞাসা করছি তোমাকে, ধরো আজকে শাহরুখ খান, সে বাজিগার কি করতে পারবে আর? মানে কোনো একটা, ধরো আজকে শাহরুখ, আমারও সেটাই মনে হচ্ছে। ধরো আমরা বাজিগার নিয়ে কথা বলছিলাম, আমরা সুবেদারের যে পডকাস্টটা করছিলাম, 90s এর হিরোদের নিয়ে কথা হচ্ছিল, আনিল কাপুর রিজেক্টেড, বাজিগার, লোক কেউ সিনেমাটা করছিল না, নেগেটিভ রোল, হিরো লিটারালি হি ইজ আ মার্ডারার, তার একটা ব্যাক স্টোরি আছে, বাট হি ইজ আ মার্ডারার,
পুরোপুরি গ্রে শেডের একটা ক্যারেক্টার, কেউ করতে চাইছিল না, শাহরুখ খান ডিড দ্যাট এবং সেটা আইকনিক হচ্ছে। সেইটা কি শাহরুখ খান এই স্টেজে এসে একটা, আমি বলছি এখন বাজিকার বয়সের না, আমি বলছি ওরকম একটা গ্রে ক্যারেক্টার, ওরকম একটা ক্যারেক্টার যেটা সেফ না, যেটা বাউন্ডারি পুশিং, সেরকম কি করতে পারবে? না, আমি বলছি সেটা কমার্শিয়াল চয়েসটার আমি কথাই বলছি না যে এটা করতে পারবে কি পারবে না, এখন স্টারডামটা বেড়ে, আমি বলছি যে ধরো বাজিগারে যখন হি ওয়াজ লাফিং দ্যাট সাইকোটিক হাসিটা হাসছে, এবং তুমি দেখবে ওই সাইকোটিক হাসিটা পরে লোকে এখন জওয়ানেও দিচ্ছে, কিছুটা পাঠানেও হালকা করে দিচ্ছে, দেখবে যখন যে ডিরেক্টররা তখন ওটার ফ্যান হয়েছে তারা এখন নিজেদের সিনেমাতে শাহরুখকে ওইভাবেই হাসায়। কিন্তু বাজিগারের হাসিটার মধ্যে যে রনেসটা ছিল বা যে ইন্টেন্সিটিটা ছিল, ওটা ওই ক্যারেক্টারটার মধ্যে দিয়ে অটোমেটিক্যালি পারফরমেন্সের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিল। যেরকম একটা হাসতে হাসতে দেখবে হাসিটা না অ্যাম্প আপ করতে থাকে, অ্যাম্প আপ করতে থাকে, এবং লাস্টে একটা যেন বিকট হাসি, এটা দেখবে ডারের মধ্যেও আছে, বাট ওটা কি পারফরমেন্সের কারণে অটোমেটিক্যালি বেরিয়ে এসছে। এখন যখন করছে, এখন মনে হচ্ছে কি যে শাহরুখ খান ওইটাকে, ওটার একটা ওটা শাহরুখ খানের ট্রেড তাই করছে। হ্যাঁ হ্যাঁ, এবার সেটা কিন্তু তুমি দেখবে অতটা রিমার্কেবল হবে না বা রেজিস্টারও করছে না, ঠিক আছে, মানে একটা জাস্ট ইস্টার এগ হিসাবে দিচ্ছে, বাট সেটা কিন্তু ওই ইম্প্যাক্টটা দিতে পারছে না যেটা ওই বাজিগারের হাসিটা দিয়েছিল, সেই রনেসটা। সেটা আমার মনে হয় অরিত্র নতুন করে পড়া পসিবল না। ইভেন তুমি যদি এই ভূত বাংলা টিজারটাতেই দেখো, তুমি যে জিনিসটা বললে ওই কল ব্যাক দেওয়াগুলো কিন্তু দিয়ে থাকা, অক্ষয় কুমারের হাসি, তারপরে অক্ষয় কুমার যেভাবে দাঁড়াচ্ছে, মানে মিম যেগুলো হয় অক্ষয় কুমারের পুরোনো সিনেমাগুলোকে নিয়ে, দে আর অ্যাকচুয়ালি রিক্রিয়েটিং দ্যাট। এবার এটাতে যদি আমি বেশি বলে তো, যে এইটা যদি ওভারডু হয়ে যায়, মানে তুমি কিছু জায়গায় করলে যে এটা আমার ওজি ট্রেড, আমি পারফরমেন্সে এখানে দরকার আছে, আমি ওরকম করলাম, কিন্তু একটা হচ্ছে কি যে ওটা পপুলার তাই আমি বারবার করছি, বুঝতে পারলে? আমি বলছি তাহলে সিনেমাটা সাফার করবে, তাহলে অবশ্যই সাফার করবে, কারণ মানে ওইগুলো তো ন্যাচারালি এসেছিল, দে কেম ইন, দ্য ক্যারেক্টার বিহেভড অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তুমি যদি জোর করে সেটা করতে থাকো, ধরো অক্ষয় কুমার, ধরো জানে মানে যেটার থেকে অক্ষয় কুমারের হাসিটা, ওই মানে মারি বার করা হাসিটা ফেমাস হয়েছিল, হ্যাঁ মানে ওটা অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা ওরকম ইনোসেন্ট অকওয়ার্ড টাইপের, এবং ওই ক্যারেক্টার মানে ওটা থেকেই তো ওই মিম গুলো আসছে, ওই অক্ষয় কুমারের হাসি জানেমান সিনেমা থেকে, ওইটা কিন্তু ওই ওয়ার্ল্ডটার সাথে, চরিত্রটার সাথে যায়। ক্যারেক্টারটা একটু শাই, একটু অকওয়ার্ড, মেয়েটাকে, প্রীতি সিংটাকে ভালোবাসে, বলতে পারছে না, তো ইট অ্যাকচুয়ালি গোজ উইথ দ্য ক্যারেক্টার। এবার এটাতেও যদি এখানে ক্যারেক্টারটা অন্যরকম, হি ইজ আ ভেরি কনফিডেন্ট ক্যারেক্টার, যেটা দেখে মনে হলো অক্ষয় কুমার যে ক্যারেক্টারটা, সেখানে যদি ওই রকম ভাবে মানে কনস্ট্যান্টলি ওই জিনিসগুলো করতে থাকে, সেটা চরিত্রের সাথেও যাবে না, অবশ্যই এটা একদম আমি বসে। মানে তুমি দেখবে যখন ভুলভুলাইয়া 1 এসেছিল, যে ক্যারেক্টারটা, হি ওয়াজ আ মানে সাইকিয়াট্রিস্ট, এবং সেই সাইকিয়াট্রিস্টটা কিন্তু জোর মানে কাউকে হাসাবো বলে হাসাচ্ছে না কিন্তু, ঠিক আছে, ক্যারেক্টারটা ওরকমই, মানে একটু এক্সেন্ট্রিক টাইপের। হ্যাঁ, আর ও কিন্তু, আর তুমি দেখবে সিনেমাটা কিছু কিছু জায়গায় খুব ডেড সিরিয়াস জোনেও চলে যায়, মানে যে একটা সিন আছে যখন ও এক্সপ্লেন করে পুরো সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাকে, তখন কিন্তু এটা সিরিয়াস, এবং তখন কিন্তু পারফরমেন্সটা একেবারেই অ্যানিমেটেড নয়। আশা করবো, হ্যাঁ মানে আমি আশা করবো যে জাস্ট ওই প্রিয়াদর্শন অক্ষয় কুমার কম্বিনেশন আসছে বলে ওই পুরোনো জিনিসটাকেই আমি ঘুরিয়ে স্প্রিঙ্কেল করে যাবো স্ক্রিপ্টের মধ্যে, সেটা যেন না হয়। স্ক্রিপ্ট যেটা আছে সেটাকে অ্যাজ ইট ইজ বানাও, যে অক্ষয় কুমার ফ্রিলি একটা বানাচ্ছে স্ক্রিপ্ট, সেখানে তার পারফরমেন্স ডিমান্ড করে, তার ওজি ডিরেক্টর তার কাছে আছে, সে একটা ক্যারেক্টার প্লে করছে। ডোন্ট ট্রাই টু ব্রিং ইন দ্য অক্ষয় কুমার ট্রেডস, মানে উইচ হ্যাভ বিকাম পপুলার ওভার দ্য ইয়ার, সেই ধরনের, বুঝলে তো? তাহলে জিনিসটা মানে আমার মনে হয় নষ্ট হয়ে যায়। আমি লাস্টে অরিত্র একটা কথাই তোমাকে জিজ্ঞাসা করবো, ধরো ভুলভুলাইয়া 1 ওয়াজ আ সাইকোলজিক্যাল হরর, যেটা কাইন্ড অফ ভুলভুলাইয়া 2, 3 পুরো অন্য জনের সুপার ন্যাচারাল পুরোপুরি চলে। তোমার এটা কি মনে হয়, মানে তুমি কি দেখতে চাইবে? ডু ইউ ওয়ান্ট টু সি আ সাইকোলজিক্যাল হরর ওয়্যার দ্য মিথ ইজ বাস্টেড, অর আ ফুল ফ্লেজেড সুপার ন্যাচারাল হরর? দেখো, আমি বলিউডের ট্রেন্ড তো জানি, আমার মনে হয় এটা সুপার ন্যাচারাল হররই হবে, সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে যাবে না, বিকজ তুমি দেখবে এই যে ভাদুসুর বলছে যে যে ওখানে বিয়ে করছে সেই নতুন মেয়েকে টেনে নিয়ে যায়, স্ত্রীর মতো কাইন্ড অফ কনসেপ্ট, কাইন্ড অফ স্ত্রী, ঠিক আছে। তারপরে ওই হার্টল্যান্ডে এইরকম গল্প অনেক আছে, মানে এই ব্রাইডাল ঘোস্ট নিয়ে। হ্যাঁ, এবং তুমি দেখবে যে ওই আসছে মুঞ্জিয়া, যেরকম যে একে কিডন্যাপ করে নিয়ে যায়, এই করে, মানে ওই জোনটার মধ্যেই। এবার দেখো, এটা একতা কাপুরের কল, যে একতা কাপুর বলছে চলো ভাই ম্যাডক বানাচ্ছে, চলো আমাকে এরকম জোনের মধ্যে কিছু বানাতে হবে, বুঝতে পারলে তো? এটা কিন্তু মানে আমার দেখে মনে হলো যে ভাই ম্যাডক চলছে, এবার আমি চলো বানাবো, এবং সেখানে ও লোকেদেরকে যাদেরকে হায়ার করেছে, দে আর ভেরি ট্যালেন্টেড, প্রিয়দর্শন, অক্ষয় কুমার,
কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় যে সুপার ন্যাচারাল জোনের মধ্যে থাকবে, ক্রিচার ফিচার দেখতে পাবো, ওরকম জোনের মধ্যেই হবে। ইট ওয়ন্ট বি লাইক ভুলভুলাইয়া 1। অ্যাকচুয়ালি ভুলভুলাইয়া 1 এর ব্যাপারটা আমি একটু বলে দিই। এটাও একটা মালায়ালাম সিনেমার রিমেক। মালায়ালাম সিনেমাটার নাম হচ্ছে মানিচিত্র তারু বলে, যাতে ছিল হচ্ছে শোভনা ছিল, যে মানে মঞ্জুলিকাটা করেছিল। মঞ্জুলিকা অবশ্যই নাম ছিল না সেখানে ক্যারেক্টারটা। তো শোভনা ওটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ওটা তো পেয়েছিল। কোকু ভাষায় রিমেক হয়েছে মানে চিত্রতা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা অরিজিনালটা হচ্ছে রজনীকান্তের মালায়ালাম। ভার্সনও আছে। হ্যাঁ, চন্দ্রমুখী বলে, সেটা অনেক পরে হ্যাঁ হয়েছে। বাট অরিজিনালটা এসেছিল 1991-এ, এবং ওটার জন্য শোভনা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। এবং মোহনলাল ছিল তাতে, ওই সাইকিয়াট্রিস্টের চরিত্রটা। এবং ওই সিনেমাটা অ্যাকচুয়ালি ত্রিভেন্দ্রমে অ্যাকচুয়াল একটা ঘটনা রকম ঘটেছিল, যে একটা দম্পতি ইউএসএ থেকে না লন্ডন থেকে এসেছিল, এবং তাদের ওরকম একটা পৈতৃক বাড়ি ছিল পুরনো, এবং সেখানে তারা গেছিল। এবং সেখানে খুব মিস্টিরিয়াসলি ওই মানে মেয়েটা মারা যায়। এবং তারপরে মানে ছেলেটাকে পায়, এবং ছেলেটা আর কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, এরকম একটা ঘটনা ছিল। বুঝতে পারলে তো? যে ওখানে লোকেরা বারণ করেছিল যে হন্টেড হাউস, ঠিক আছে। তারপরে অনেকে বলেছিল নাকি যে নানা রকমের থিওরিজ আছে যে মেয়েটাকে হচ্ছে বটটাই মেরেছে, সেরকম থিওরিও ছিল, এই ছিল। তো ওটা একটা খুব পপুলার ঘটনা ট্রিভ্যান্ড্রামে হয়েছিল, বুঝতে পারলে তো? আচ্ছা সেটার আচ্ছা। থেকে এই যে ফাহাদ ফাজিল, আপনারা দেখেন অভিনেতা ফাহাদ ফাজিলের ফাদার অ্যাকচুয়ালি ওই সিনেমাটা বানিয়েছিল, ওনার নাম ছিল ফাজিল বলে। উনি ডিরেক্টর, আচ্ছা। মালায়ালাম ইন্ডাস্ট্রির বড় নাম করা ডিরেক্টর। তো তিনি আর কি এই এই সাবজেক্টটাকে নিয়ে ডেভেলপ করে এই ছবিটা বানিয়েছিলেন, এবং প্রিয়াদর্শন ওই ছবিটার মধ্যে সেকেন্ড ইউনিট ডিরেক্টর ছিল ওই ছবিটাতে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওই মানিচিত্র তারুতে। তো পরবর্তীকালে মানিচিত্র তারু বহু ভাষায় রিমেক হয়েছে। প্রথমে হয়েছিল বাংলাদেশে হচ্ছে একটা হয়েছিল যেটা একদমই ভালো না। হ্যাঁ, কানাডাতে হয়েছিল, তারপরে সেটা আবার তামিলে হলো চন্দ্রমুখী, তারপরে হিন্দিতে হলো, বাংলাতে স্বপন সাহা বানিয়েছিল প্রসেনজিৎকে নিয়ে। স্বপন সাহা পুরো সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাই ঘেটে দিয়েছিল, খুব ভূত বাজে ভূত সিনেমা দেখিয়ে। রাজমহল, খুবই খুব বাজে বাজে সিনেমা। সিনেমা তাজমহল বলে, একেবারেই হয়নি। তো এইভাবে আর কি ওই ছবিটা অরিজিন হয়েছে। তো দেখা যাক এবার কি হয়। ভূত বাংলা মানে আশা আছে, মানে অনেকদিন পরে মানে অক্ষয় কুমারের সিনেমা একটা এত বড় স্টারের মানে সেই এক্সাইটমেন্টটা থাকে না। আমি জেনুইনলি টমেন্টও পড়ছিলাম, পিপল আর এক্সাইটেড, মানে ওই ছোটবেলাটা হ্যাঁ তো জড়িয়ে আছে হেরাফেরি ওই ব্যাপারটা, মানে ইভেন আমিও ওই জন্য অরিত্রকে বললাম যে চলো ওজি কমেডি গুলো নিয়ে একটু কথা হোক। তো হ্যাঁ মানে উইল বি লুকিং ফরওয়ার্ড টু ইট, যদি ভালো না, হয়। আমি তো মানে ভেরি এক্সাইটেড। আমার সব থেকে বেস্ট সিন লেগেছে পারেশ রাওয়ালের সাথে যে ব্যান্টারটা আছে, ব্যান্ডারটা যেখানে অ্যাকচুয়ালি মানে ওই ব্যান্ডারটা কিন্তু পারেশ রাওয়াল আর অক্ষয় কুমার করতে পারে। হ্যাঁ ওটাই জান। হ্যাঁ। তো দেখা যাক, মানে আশা করছি ভালো হবে। প্রিয়দর্শনও প্রচুর ছবি বানিয়েছেন, ওনার মনে হয় আই থিঙ্ক মানে 90 কাঞ্জি ছবি ভারত আছে। যেটা প্রকাশ রাজ ছিল ওয়ান দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট পিকচার হ্যাঁ হিসেবে। তো আমরা মানে মানে আমাদের কাছে প্রিয়দর্শন ওই হেরাফেরি, গারাম মাসালা এইগুলো, বাট ইয়েটাই মানে দেখা যাক কি হয়, মানে না, জেনুইনলি এক্সাইটেড মানে অনেক। প্রিয়দর্শন সব জনারে কাজ করেছে, অ্যাকশন, থ্রিলার, হরর, ইভেন আমার সাইকোলজিক্যাল। একটা মনে আছে, আই থিঙ্ক আমার নামটা মনে পড়ছে না, অজয় দেবগান ছিল, কাঙ্গনা রানাওয়াত ছিল, ওটাও প্রিয়দর্শনের ওই ছিল, তো, ওর নামটা কি? ওটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটার নাম হচ্ছে, ওটার নামটা আমি এখন ভুলে গেছি। তেজ তেজ তেজ। তেজ, তেজ, হ্যাঁ। ওটা বেসিক্যালি বুলেট ট্রেন বলে যে জাপানিজ ফিল্ম হয়েছিল, হ্যাঁ হ্যাঁ বুলেট ট্রেন, ওটার কাইন্ড অফ রিমেক ছিল আর কি। হ্যাঁ, ওটা আমি বলতে চাচ্ছিলাম, সিনেমাটা ভালো না বাট কনসেপ্টটা ইন্টারেস্টিং। হ্যাঁ, ওই সিনেমাটা কিন্তু শুট করা বেশ ভালো, দেখো লন্ডনে পুরো শুট করেছে। এক্স্যাক্টলি, মানে একটা হলিউডিশ ফিল আছে, একটা হ্যাঁ স্লিক হ্যাঁ হলিউডিশ ফিল আছে। সিনেমাটা অতটা ভালো না। হ্যাঁ তারপরে আক্রোশ, আক্রোশ ইজ লাইক, তাও আক্রোশ মোটামুটি খুব হ্যাঁ আন্ডাররেটেড নাও। হ্যাঁ, আক্রোশ সিনেমাটা, এই যে আদিত্য ধারকে নিয়ে আপনারা খুব কথা বলছেন, আদিত্য ধার আক্রোশের রাইটার ছিল। আচ্ছা, এটা আমি জানতাম না। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আচ্ছা। স্ক্রিন প্লে লিখেছিল রবিন ভাট, এবং ডায়লগ গুলো আদিত্য ধার লিখেছিল। কারণ প্রিয়াদার দেখ, না মানে আক্রোশ কিন্তু অরিত্রর মাথার ভেরি মধ্যে, গুড। অরিত্রর মাথার মধ্যে না, যেরকম ইন্টারনেট মুভি ডেটাবেস আছে, অরিত্রর মাথার মধ্যে আর একটা মুভি ডেটাবেস আছে। আমি তো দেখলে মনেও রাখতে পারবো না এগুলো। না, আক্রোশ কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো সিনেমা, মানে ভালো যে সিনেমা, অ্যাকচুয়ালি তো সাবজেক্টের ভালো উপরে সিনেমা। কথা বলে, এবং যেভাবে পুরো জিনিসটা আনফোল্ড হয়, অ্যাকশন আছে, থ্রিল আছে, অক্ষয় খান্নার পারফরমেন্স ওয়াজ রিয়েলি গুড, অজয় দেবগনের পারফরমেন্স খুব ভালো ছিল। তবে অক্ষয় খান্নার বেস্ট কিন্তু মানে প্রিয়দর্শন জোনে বেস্ট হচ্ছে ভাই জিতু ভিডিওকন, মানে আইকনিক ক্যারেক্টার। মানে রেহমান ডাকায়েত এখানে, জিতু ভিডিওকন এখানে, ওটা হচ্ছে গোটেড ক্যারেক্টার অক্ষয় খান্না। আর ওখানে পরেশ রাওয়াল, প্রিয়দর্শন পরেশ রাওয়ালকে যে ইউজ করেছে, আউটস্ট্যান্ডিং। মানে
আমি বলছি, তুমি দেখবে ওই যে সিনটা আছে হাঙ্গামার ফেমাস সিন, যে जब गोडाउन में ही प्रॉब्लम है तो शोरूम तो खराब होगा ही। अच्छा तो तुम इस खेत की मूली हो। ওই যে সিন, কি ডায়লগ, মানে কি কি ভাবে। বলবো, মানে হাঙ্গামার মানে প্রত্যেকটা সিন আইকনিক। লাস্টের যে একটা ওই একটা স্ল্যাপস্টিক হবে ওটা হ্যাঁ, আইকনিক। তারপরে ইয়ে ওই যে চুক্কার ভিখারি ওই সিনটা ফেমাস। হ্যাঁ। মানে প্রচুর সিন আছে, প্রচুর সিন আছে, আর না, দারুণ। আরেকটা জিনিস দেখবে, আমি জানি না এটা তুমি নোটিস করেছো কিনা, এই জিনিসটা কামাল হাসান যে কমেডি ফিল্মস গুলো করতো ওতেও ভিজিবল হতো, আর এই জিনিসটা তুমি প্রিয়দর্শনের ছবিতেও দেখতে পাবে। ধরো ওর স্টেজিংটা কিরকম হয়, তো ধরো ক্যামেরাটা রাখা আছে একটু ওয়াইডে আছে, ঠিক আছে, তুমি দেখবে এই জিনিসটাই হচ্ছে ভালো ডিরেক্টরের কাজ। আমি প্রিয়দর্শনকে নিয়ে একটু বলতে এই 5 মিনিট, তুমি দেখবে সাজিদ খানও কমেডি ফিল্ম বানিয়েছে সাকসেসফুল, হাসি পায়। রোহিত শেট্টিও বানিয়েছে, অনেকেই বানিয়েছে, ইন্দ্রা কুমারও বানিয়েছে, সেগুলো হিট হয়েছে। এবার দেখবে ওখানে একটা মানে কম্পোজিশন, আমি বলছি যে একটা ক্যামেরা আছে, সবাই দেখবে ঘরের একটা সেন্টারে দাঁড়িয়েছে, হাউসফুলে দেখবে পাশাপাশি পাশাপাশি সবাই দাঁড়িয়ে আছে, এবং এ একটা লাইন বলছে, ও একটা লাইন বলছে, এ একটা লাইন বলছে, ও একটা লাইন বলছে, দেখবে এইভাবে কমেডি হয়। তুমি দেখবে হাউ দ্য সিন প্লেজ আউট, বা দুজন দুদিকে দাঁড়িয়ে আছে, একটা ফরমেশনে একবার দাঁড়ায়। ক্যামেরা এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। কখনো পরে দেখবে ওয়াইড থাকে, ক্লোজে কাটে, এরকম একটা হতে থাকে। বাট তুমি দেখবে যে ক্যারেক্টারটা প্রচন্ড ফরমেশনের মধ্যে দাঁড়িয়ে বা বসে থাকে, ঠিক আছে, ব্যাপারটার মধ্যে কেওসটা কম, কেওস নেই কোনো, মানে ফিজিক্যাল মুভমেন্টের কোনো কেওস নেই। এবার প্রিয়দর্শনের সিনেমাতে দেখবে যে ধরো এটা এটা ফ্রেম, তো এটা ধরো একটা স্ট্যাটিক ফ্রেম, তাতে ধরো অক্ষয় কুমার দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে, অক্ষয় কুমার ধরো দৌড়াদৌড়ি করছে, কিছু একটা করছে কমেডি, সেটা ফোরগ্রাউন্ডে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের দিকে তুমি দেখবে সেখানেও তুমি দেখবে একটা কমেডি কিছু চলছে। ধরো পরেশ রাওয়াল কিচেন থেকে কোনো ক্যারেক্টার কিন্তু স্টিল দাঁড়িয়ে নেই, কোনো না, ক্যারেক্টার স্টিল ওটাই দাঁড়িয়ে। মানে ধরো রোহিত শেট্টি সিনেমাতে কি হচ্ছে, বা ডেভিড ধাওয়ানের সিনেমাতেও এটা হতো, যে দিস পার্সন ইজ ওয়েটিং ফর দিস আদার পার্সন টু ফিনিশ দ্য ডায়লগ, ও পরের পাঞ্চটা দেবে, ঠিক আছে, মানে এখানে ও পেছনে রাজপাল যাদব কিছু করে যাচ্ছে, পরেশ রাওয়াল কিছু হ্যাঁ করে যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে মানে কিছু না কিছু বলে রাজপাল যাদব নোখ খাচ্ছে বা কিছু খাচ্ছে, বা ধরো পরেশ রাওয়াল এই গরম মশলার ক্ষেত্রে এই কিচেন থেকে বেরিয়ে ওদিকে চলে গেল, ঠিক আছে, একটা এক্সপ্রেশন দিয়ে গেল, তুমি দেখবে কন্টিনিউসলি এটা, মানে ওতে কি হয়, র্যান্ডামনেসটা প্রচন্ড বেড়ে যায়, ঠিক আছে, ওই জন্য তুমি তুমি দেখবে দে দানা দানাও এটা আছে, মানে একটা একটা কেওস, একটা কন্টিনিউসলি কেওস হচ্ছে, তাতে কি হয় যে একটা ন্যাচারাল স্পন্টিনিটি চলে আসে। ধরো 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 হেরাফেরি যেখানে এই ওয়্যার হাউসে, যেখানে কিডন্যাপাররা আসবে, এদিকে ওমপুরীর গ্যাং আসবে, এদিকে এরা আসবে, এটা তুমি এক্সিকিউট কিভাবে করবে? মানে ইটস ইম্পসিবল সিন টু এক্সিকিউট। বা হাঙ্গামার লাস্ট সিনটা, যেটাও একটা কাইন্ড অফ ওয়্যার হাউস টাইপের জায়গায়, মানে এই যে হ্যাঁ, কেওস স্টোরি চলছে, এগুলোই কিন্তু জান, এগুলোই দেখতে আমাদের ভালো হ্যাঁ। লাগে। না ওটাই বলছি, মানে তুমি দেখবে মানে ধরো একটা যে সিন আছে না, যেখানে হাঙ্গামাতে ধরো এ আসছে, শক্তি কাপুর এসে পরেশ রাওয়ালের সাথে ব্যান্টার্স হচ্ছে, ঠিক আছে, খুন খারাপ খানদান সে তাল্লুক রাখতা হুঁ, হ্যান ত্যান সব ডায়লগ দিচ্ছে, তুমি দেখবে ওর ওয়াইফ কিন্তু কোনো মোমেন্টে কিন্তু ওর ওয়াইফকে কিন্তু এরকম নয় যে ছেড়ে দিয়েছে, বা ওর ওয়াইফ কিন্তু একটা পাঁচ লাইন ডেলিভার করবার জন্য যে বলছে, মানে সামথিং শি ইজ ডুইং ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এবং তুমি দেখবে ধুরন্ধরে এই যে আদিত্যদার যেহেতু প্রিয়দর্শনের সাথে সেটে থাকতো এবং মানে ওনার থেকে অনেক কিছু শিখেছে, ধুরন্ধরে এই জিনিসটা অবজার্ভ করা যায়, জানো তো, ধুরন্ধরে তুমি দেখবে পলিটিক্যাল র্যালি হচ্ছে, তো পলিটিক্যাল র্যালিতে ধরো রাকেশ বেদি একে আমাদের অক্ষয় খান্নাকে কোনো একটা ডায়লগ দিচ্ছে, পিছনে দেখবে রণবীর সিং কিন্তু ওই সময় সারা আর্জুনকে লাইন মারছে, ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলছে, মানে ও কিন্তু ফোকাসে নেই কিন্তু চলছে, ফোকাসে নেই কিন্তু চলছে। না, কিন্তু চলছে। আমি বলছি যে তুমি দেখো, মানে এইটা কিন্তু প্রিয়দর্শনের থেকে পিক আপ করেছে, কারণ এটা প্রিয়দর্শনের ছবির মধ্যেই থাকতো। হি ইউজ টু ডু ইট ইন আ কমিক ওয়ে, এ সেটা সিরিয়াসলি করছে, কিন্তু ওটা আছে কিন্তু ওখানে। তো এই এই না না, স্টাইল অফ ডিরেকশনটা একটু অন্য রকমের। আর মানে এবং তাতে কি হচ্ছে, এবার লোকে বলবে যে এই দুটো লেয়ার রেখে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডেরটা তো আমরা নোটিস করছি না, কিন্তু কি এই হচ্ছে, কমেডিটা কিন্তু সাবকনসিয়াসলি ওর একটু ওয়ার্ক করে। ওয়ার্ক করছে। আর আরো একটা ব্যাপার হচ্ছে কি, যে তুমি একটাই সিনের মধ্যে দু রকমের কমেডিও ইনফিউজ করতে পারবে, মানে একটা ধরো সিনেমাতে ধরো কিছুটা স্ল্যাপস্টিক কমেডি থাকতে পারে, কিছুটা ধরো সিচুয়েশনাল হিউমার থাকতে পারে, কিছুটা ধরো ডার্ক হিউমার থাকতে পারে, অনেক রকমের তো মিক্সচার থাকে। এবার ধরো একটা সিনের মধ্যে তুমি যদি ওরকম ভাবে খুব জিনিসটাকে অর্কেস্ট্রেটেড ওয়েতে দেখো, তাহলে তুমি একটা কমিক ওয়েতেই খেলতে পারবে। কিন্তু যখনই তোমার লেয়ারটা ওরকম ভাবে একটা সিনই ভেঙে যাচ্ছে দুটো তিনটে লেয়ারের মধ্যে, তখন কি হচ্ছে, ধরো রাজপাল যাদব পিছনে ধরো একটা ফিজিক্যাল কমেডি করছে, ঠিক আছে,
আর সামনে ধরো অক্ষয় কুমার একটা পাঁচ লাইন মারছে, তো একটা টাইমই দুটো জিনিস হচ্ছে, বুঝতে পারছি। তো অনেক কিছু করা যেতে পারে এখানে। হ্যাঁ মানে এই জাতীয় জিনিসগুলো, এবং যেটা বললাম মানে এখন ওই আমাদের দেখো আমাদের এই টাইপের কমেডির তো একটা ফেজ এলো, ভালো মন্দ এই স্কেচ কমেডি মার্কা ওই অ্যাডাম স্যান্ডলার, মাইক মেয়ার্স এদের দেখে। দেখা যাক ভূত বাংলা সাকসেসফুল হয় কিরকম, এবং আমরা যে ছোটবেলায় যে কমেডিটা দেখতাম সেটা আবার ফেরত আসে কিনা। তো অ্যাকচুয়ালি দ্য স্টেকস আর ভেরি হাই ফর ভূত বাংলা। দেখা যাক হ্যাঁ কি হয়। আমি তো খুব এক্সাইটেড, টিজারটা আমার ভালো লেগেছে। আমি যেটা বললাম আমি একটু ওই সাইকোলজিক্যাল ওই ব্যাপারটা একটু হররটা আশা করছিলাম, বাট কমেডিটা আমার খুব ভালো লেগেছে। দেখা যাক এবার কি হয়। আমি ভেরি এক্সাইটেড, মানে দেখা যাক। এটা মনে হচ্ছে ফাইনালি অক্ষয় কুমারের একটা কামব্যাক এবার হবে, আর তা না হলে এটা যদি না হয় তাহলে ওই যেটা আমরা আগের দিনে জিও পলিটিক্যাল ভিডিওতে বলছিলাম এয়ার লিফট 2 বানাতে হবে। এছাড়া আর অপশন নেই। অক্ষয় কুমার হয় এটা, না হলে এয়ার লিফট 2। না, অক্ষয় কুমার না অ্যাকশন ফিল্ম মানে ওই বাড়ে মিয়া ছোটে মিয়া করলো, কিন্তু না ওটা একটা ভুল অ্যাকশন ফিল্ম হয়ে গেল। অক্ষয় কুমারের করা উচিত হচ্ছে একটা কিলের মতো ছবি, যেখানে হি ইজ ডুইং দ্যাট মার্শাল আর্ট কমব্যাট, অ্যাকচুয়ালি সেটা দেখতে পাচ্ছি, মানে একদম ব্রেকিং বোনস এন্ড মানে র এন্ড ব্যাপারটা, বুঝতে পারলে তো? কিন্তু থাই টাইপের যে অ্যাকশন সিনেমাগুলো হয়, অক্ষয় কুমার তো অলসো ট্রেন্ড ইন থাইল্যান্ড হ্যাঁ টাইপের, মানে হ্যান্ড টু হ্যান্ড। হ্যাঁ সেরকম যদি একটা মানে ধরো একটা এজিং লোক সেরকম মারামারি করছে, ঠিক আছে, মানে এরকম যদি জিনিসটা এই জোনের মধ্যে হলে আমার মনে হয় বেটার, মানে অক্ষয় কুমারের ধরো জন্য। আমরা আগের দিন যখন সালমান খানের সিনেমার কথা বলছিলাম, উই আর টকিং অ্যাবাউট সিলভেস্টার স্ট্যালোনস ধরো স্যামুয়েল রিটার্ন। হুম। ধরো ওই জোনের যে ট্রিটমেন্টটা, বা ধরো র্যাম্বো 4 এর যে ট্রিটমেন্টটা ছিল, ধরো যেটা বার্মাতে ছিল, হ্যাঁ ওই জোনে যদি করতে পারে একটা এজড আউট লোক, তার ফিজিক্যাল ডিফিকাল্টিজ আছে, বয়স হয়ে যাচ্ছে, সে অ্যাকশনটা করছে, ওটা কিন্তু অক্ষয় কুমার, যেহেতু অক্ষয় কুমার এখনো ফিট আছে, মার্শাল আর্টস, ওটা কিন্তু ব্যাপক লাগবে অক্ষয় কুমারকে। হ্যাঁ। এবং অক্ষয় কুমার দেখবে এই যে কোনোদিনও মানে অ্যাংরি ইয়াং ম্যান এই টাইপের মানে অ্যাংরি ওল্ড ম্যান বা অ্যাংরি ইয়াং ম্যান প্লে করেনি কিন্তু, মানে হিজ তাই অ্যাকশন অক্ষয় কুমারের 90s এর কমেডি তো ম্যাক্সিমামই অ্যাকশন কমেডি হতো, মানে না অক্ষয় কুমার action- অ্যাকচুয়ালি পপুলারাইজড অ্যাকশন কমেডি। হ্যাঁ না আমি বলছি যে হ্যাঁ এক্স্যাক্টলি, মানে কিন্তু পুরোপুরি অ্যাংরি ইয়াং ম্যান কিন্তু করতো না অক্ষয় না কুমার কোনোদিনও। তুমি দেখো মোহরা, ম্যাকিলারি, তুয়ানারি, হ্যাঁ অল আর অ্যাকশন কমেডি, ক্যারেক্টার গুলো একটু হ্যাঁ গুফি। অক্ষয় কুমার ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই অ্যাকচুয়ালি জ্যাকি চ্যান, ওই টাইপের যে কমেডি হ্যাঁ অ্যাকশনের সাথে একটু কমেডি মিক্স করে দেবো। হ্যাঁ বাট হ্যাঁ মানে অক্ষয় কুমারকে একটা ডেড সিরিয়াস বলে একটা কিলার, একটা হ্যাঁ অ্যাসাসিন, একটা র্যাম্বো টাইপের ক্যারেক্টার, হ্যাঁ ব্যাপক লাগবে কিন্তু, মানে হ্যাঁ। গ্রে হেড। এবং তাতে কি হবে, এবং তুমি দেখো অক্ষয় কুমার না মানে একটা জিনিস খুব ভালো করেছে, 90s এ ই ওয়াজ অ্যাকশন কমেডি ওই জোনটা, তারপরে 2000s এর পরে পুরো কমেডি, তারপরে সেটাকে ভেঙে একটা সোশ্যাল ফিল্মস এর জোনে আসছে। সেখান থেকে যদি হি ক্যান সুইচ ইনটু দিস পিওর অ্যাকশন এবং একদম ডেড সিরিয়াস, আমার মনে হয় দ্যাট উইল বি ভেরি নিউ, সামথিং নিউ, ভেরি ভিজুয়ালি লুকিং নিউ। অ্যাকচুয়ালি কি বলতো, বলিউডে না মানে যেভাবে সিনেমা বানানো হয়, যে কেউ যে ভিশনটা নিয়ে আসবে সেটা তাকে বানাতেও তো দেবে না, সেই আলটিমেটলি যেটা চলছে সেটার একটা রেপ্লিকা বানাও, সেখান থেকে তো আলটিমেটলি ব্যাপারটা ওরকম হবে না না। না না অক্ষয় কুমার মানে আই উড লাভ টু সি অক্ষয় কুমার, ধরো মানে 90s এর যে অ্যাকশন সিনেমা, যে খিলাড়ি সিরিজ গুলো এন্ড অল দ্যাট, সেগুলো তো শুধু অ্যাকশন সিনেমা ছিল না, খিলাড়ি ওয়াজ আ থ্রিলার ফিল্ম প্রাইমারি, হ্যাঁ খিলাড়ি দুয়ানারি অ্যাকশন কমেডি। তুমি ধরো খিলাড়ি ওকা খিলাড়ি, যেটা সবচেয়ে ফেমাস রেখা ছিল, ওটার মধ্যে একটা এরোটিক ব্যাপার আসছে। অক্ষয় কুমারের আরেকটা ভালো জিনিস আছে, যেটা এই হ্যাভান বলে আরেকটা প্রিয়দর্শনের সাথে যে ছবিটা করছে না, হ্যাভান বলে একটা সিনেমা করছে, অক্ষয় কুমার কিন্তু ভিলেনের চরিত্র হেভি প্লে করতে পারে। আজনবী বলে যে আজনাবি। সিনেমাটা আছে, ঠিক আছে, তো বা ইভেন আমি বলছি আরেকটা সিনেমা করেছিল ইন্টারন্যাশনাল খিলাড়ি বলে, ওই সিনেমাটাতে মানে একটা নেগেটিভ শেডেড ক্যারেক্টার ছিল দেবরাজ বলে। ইন্টারন্যাশনাল এটা খিলাড়ি অ্যাকচুয়ালি অর্জুন কিন্তু বেশি আন্ডাররেটেড একটা সিনেমা। ওখানে কিছু কিছু খুব ভালো, স্টান্ট ছিল, ও মানে হেভি। জেনুইনলি। আরে তুমি বলো অক্ষয় কুমার কিন্তু মানে আব্বাস মাস্তান কিন্তু অক্ষয় কুমারকে খুব ভালো ইউজ করে, খিলাড়ি বলো, আজনাবি বলো, এতরাজ বলো। আমার দেখো আমি এই সিনেমাগুলো আমার ভালো লাগে। আগে এতরাজ ভেরি ডিফারেন্ট, মানে অক্ষয় কুমার তার আগে যা করেছে বা পরে করেছে এতরাজের সাথে তুমি দেখবে কোনো ম্যাচ নেই। এতরাজে হি ইজ দ্য ভিকটিম, সাকসেসফুল। এতরাজে হি ওয়াজ দ্য ভিকটিম। হ্যাঁ, এবং তুমি দেখো এতরাজকে তুমি কোন জনরার মধ্যে ফেলবে, ইট ওয়াজ এ ইরোটিক থ্রিলার, রাইট? এরোটিক অক্ষয় থ্রিলার। কুমার, অক্ষয় কুমার বিং আ স্টার এট দ্যাট পয়েন্ট অফ টাইম হি ডিড এ ইরোটিক থ্রিলার। আজকে স্টারদের এবং বললে যেখানে যে সিনেমাটাতে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটা কিন্তু অক্ষয় কুমারকে ওভারশ্যাডো করবে। এক্স্যাক্টলি, ওই সিনেমাটা তো ভ্যামকে নিয়ে ছিল, ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য ভ্যাম। ইট ইজ দ্য প্রিয়াঙ্কা চোপড়া ফিল্ম। হ্যাঁ হ্যাঁ,
বাট স্টিল হি ডিড দ্যাট এন্ড ইট ওয়াজ ভেরি সাকসেসফুল। এবং এইটাই বলছি যে অক্ষয় কুমার কিন্তু নানান রকমের এক্সপেরিমেন্টাল চয়েসেস কিন্তু কেরিয়ারের বিভিন্ন পয়েন্টে করেছে। বা একটা সিনেমা করেছিল জানোয়ার বলে একটা সিনেমা আছে, খুব এইটা ভালো সিনেমা। এই সিনেমাটা ভেরি ভেরি আন্ডাররেটেড, তখন খুব হিট ছবি, এখন জানি না কেন কথা হয় না ছবিটা নিয়ে, বাট ইট ওয়াজ আ সুপার সাকসেসফুল ফিল্ম। জানোয়ার সিনেমাটা গল্পটা হচ্ছে যে ও একটা মানে গ্যাংস্টার হু গেটস রিফর্ম বিকজ ও একটা বাচ্চাকে মানুষ করে, একটা বাচ্চাকে কুড়িয়ে পায়, তাকে মানুষ করে। তো ইট ওয়াজ সুপার ফিল্ম। অক্ষয় কুমারের জানোয়ারের গল্পটা না, তার আগে 16টা সিনেমা ফ্লপ হয়েছিল। ও আচ্ছা, ওইটার আগেই ফ্লপ হয়েছিল। জানোয়ারের আগে 16টা সিনেমা ফ্লপ হয়েছিল, তারপরে জানোয়ার হিট করছে। এটা ইয়েতে বলেছিল একটা অনেক কাল আগে, ওই বলো আপকি আদালতে বলেছিল। আর এই যে জানোয়ার ফিল্মটা অ্যাকচুয়ালি ক্লিন জানোয়ার পরপরই আছে বলো সংঘর্ষ। সংঘর্ষ ইজ আ রিয়েলি গুড ফিল্ম। সংঘর্ষ আগে জানোয়ারটা ক্লিন্ট ইস্টউডের একটা ফিল্ম থেকে ইন্সপায়ার্ড ছিল, আর সংঘর্ষটা হচ্ছে সাইলেন্স অফ দ্য ল্যাম্বস। সাইলেন্স অফ দ্য ল্যাম্ব থেকে ইন্সপায়ার্ড। তো অক্ষয় কুমার কিন্তু প্রচুর রকমের সিনেমা করেছে, প্রচুর। আচ্ছা তুমি দেখো এই যে মহেশ ভাটের সাথে এই ছবিটা করছে, মানে মহেশ ভাট প্রডিউসার ছিল, ওই ছবিটার মধ্যে ওটা স্ক্রিপ্ট লেভেল থেকেই বোঝা যাচ্ছে আশুতোষ রানার ছবি, স্ক্রিপ্ট লেভেল থেকেই বোঝা যাচ্ছে ওটা আশুতোষ রানার ছবি, তাও কিন্তু ও করেছে। হ্যাঁ, ওটা ওটা মানে তুমি দেখো হলিউডেরটাও দেখো, লোকে অ্যান্থনি হপকিন্সকেই মনে রাখে। হ্যাঁ মানে অক্ষয় কুমার অনেক কিছু, মানে অনেক ধরো ইভেন তুমি ধরো জোকারে, জোকার জঘন্যতম সিনেমা, বাট হি অ্যাকচুয়ালি ট্রাই ডুইং সামথিং নিউ। আর হয়তো করছে না, বাট একটা সাই-ফাই ব্যাপার স্যাপার করার চেষ্টা কেন করলো। আরে জানেমান সিনেমাটা নিয়ে আগে প্রচন্ড আন্ডাররেটেড, ইট ওয়াজ আ মিউজিক্যাল ফিল্ম, ঠিক আছে, প্রচন্ড মিউজিক্যাল একটা সিনেমা ওরকম, এবং সেটা জানেমান সিনেমাটা ভালো সিনেমা অ্যাকচুয়ালি, ভালো সিনেমা। ওটা ডনের সাথে রিলিজ করলো, ডনের হাইপ ছিল বলে ওটা ওয়ার্ক করলো না, নাহলে মিউজিক অ্যালবাম সিনেমার যে ট্রিটমেন্টটা আমার তো দারুণ লাগে জানেমান। খুব ম্যাচিওর একটা খুব ভালো সিনেমা, এবং লোকে আনফরচুনেটলি ওই হাসিটা ওইটাই শুধু মনে রেখেছে, হ্যাঁ ওইটা আনফরচুনেটলি। অক্ষয় কুমার অনেক রকমের সিনেমা করেছে, অনেক রকমের অনেক। অক্ষয় কুমারকে আমি যেটা চাইবো যে অক্ষয় কুমার যেন কোনোভাবে মানে ওই যে একটা আছে না, অক্ষয় কুমারের ব্যাপারটা হচ্ছে কি বলতো, হিট মানে বাল্কে করে ছবি, বিভিন্ন টাইপের ছবি করে, কিন্তু ওইটা যেন নষ্ট না হয়ে যায় যে ভাই আমি এবার খালি কমেডি ফিল্মসই করবো, আমি কমেডিতেই দেখতে চাইছে, তাহলে খালি কমেডি করে যাবো না। এটা ধরো তুমি ধরো ইভেন আর্লি 2000 মিড 2000 অক্ষয় কুমার যখন কমেডি সিনেমা করছে, সেখানেও কিন্তু পাশাপাশি অন্যান্য ধরো আনের মতো সিনেমা করছে, খাকি করছে। খাকি তো অক্ষয় কুমার তো সাপোর্টিং রোল, সেই অর্থে লিড রোলও না, ইট ওয়াজ মোর অফ আ সাপোর্টিং রোল, সেগুলো করছে। তো মানে হি কেপ্ট ডুইং দোজ মুভিজ। তো মানে দেখা যাক কি হয়, যদি আজ যেটা অরিত্র বলে, যদি ওরকম একটা ডেড সিরিয়াস ওল্ড এজ। তবে একটা জিনিস আমি লাস্ট এটা নিয়ে দেবজিৎকে লাস্ট কোয়েশ্চেন এটা আমার, সেটা হচ্ছে কি যে পারফরমেন্স ওয়াইজ আগে যে ব্যাপারটা একটু ক্যাজুয়াল থাকলেও চলতো, যে তুমি দেখবে যে ধরো আমি কথা বলছি অক্ষয় কুমার ধরো খাকিতে যেটা করছে, সেটা যে অক্ষয় কুমার ধরো কমেডি ফিল্মসে যে পারফরমেন্সটা দেয় মোটামুটি ইটস ক্লোজ টু দ্যাট ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে ইট বিকাম সিরিয়াস। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন ধরো যে অ্যাক্টার্সরা স্টার হচ্ছে, ধরো রণবীর সিং বা রণবীর কাপুর, ঠিক আছে, বা ধরো ভিকি কৌশল, এবং তারা যে লেভেলে পারফরমেন্স দিচ্ছে একটা সিনেমার মধ্যে, এবং যতটা ডেডিকেটেড সময় নিয়ে বডি চেঞ্জ করে, ঠিক আছে, লুকস চেঞ্জ করে একটা ক্যারেক্টার পুরো কাইন্ড অফ হয়ে উঠছে। বা অক্ষয় যেহেতু অ্যাপ্রোচটা ওরকম নয়, লুকস মোটামুটি এক সেম রাখে, ঠিক আছে, পারফরমেন্সের মধ্যে ভেরিয়েশন ডেফিনেটলি যে ধরো 3-4টে করে সেটা খুব ভালো করে, বাট ভেরিয়েশন বা ওই লেভেলের মানে অথেন্টিসিটিটা নিয়ে আসা, সেটা যেহেতু এখন কমে গেছে, তো তোমার কি মনে হয় সেটাও কি একটা কোথাও কি এফেক্টেড হয়েছে, যে পাবলিক ওইভাবে আর নিচ্ছে না ব্যাপারটাকে, কারণ এখন দে ওয়ান্ট মোর নুয়ান্স। দেখো এটা কিন্তু সত্যি কথা। দেখো অক্ষয় কুমার যে সময় থেকে আসছে, সেটা সেই সময় লোকে কি একসাথে 8টা-10টা করে সিনেমা করতো বছরের। অক্ষয় কুমার, অজয় দেবগন, এদের 5-6টা করে সিনেমা রিলিজ হতো। সো দে কাম ফ্রম দিস। তারপরে আমির খান ওয়াজ দ্য ফার্স্ট টু ডু ইট, যে আমি একটাই সিনেমা করব। রাঙ্গিলা থেকে করছে আমির খান, তারপরে আর্লি 2000 থেকে শাহরুখ খান, সালমান খানও করছে। তাই অক্ষয় কুমার নেভার রিয়েলি চেঞ্জড দ্যাট। অক্ষয় কুমারের যে ওয়ার্ক এথিকটা, এটা কিন্তু ভীষণভাবে ওই 1990s যেভাবে করতো, বছরে অনেকগুলো করে সিনেমা আসছে, পর পর রিলিজ করছে, ওই জিনিসটা। এবার দেখো মানুষের মানে
প্যারামিটারটাও তো চেঞ্জ হয়ে গেছে। একটা 1990s এর অডিয়েন্সের যে এক্সপোজার 2025 এ তো সেটা না। পিপল হ্যাভ ইভলভড, পিপল নাও ওয়ান্ট কমিটমেন্ট ফ্রম দ্য অ্যাক্টার্স। তুমি ভাবো, আমি একটা উদাহরণ দিচ্ছি, দে অ্যাকচুয়ালি ওয়ান্ট কমিটমেন্ট ইন দ্য পার্সোনাল লাইফ ইজ ওয়েল। ধরো ধরো আজকে একটা এসএস রাজামৌলি, সে বলছে সে এথিয়েস্ট, লোকে বারাণসী বয়কট করে দিচ্ছে। তো এই লেভেলের একটা জিনিস চলে এসছে, এবং সেটা আমি ভালো খারাপ বলছি না, লোকের এক্সপেকটেশনটা চলে এসছে। ধরো সম্রাট পৃথ্বীরাজের সময় লোকে ক্রিটিসাইজ করছে যে হাউসফুলের বালার মতো দেখতে লাগছে, এন্ড ইট ইজ ট্রু, কাইন্ড অফ ট্রু। বাট ওই যে লোকের কাছে এটা যদি 90s এ হতো, কেউ কিন্তু ক্রিটিসাইজ করতো না। 90s এও ম্যাক্সিমাম একটারা সালমান খানের দেখবে বহু সিনেমাতে একই, শাহরুখ খানের বহু সিনেমাতে অজয় দেবগন সেম জিনিস, লুক ম্যাচও করতো না। ধরো একটা সিনে ছোট চুল, পরের সিনে বড় চুল হয়ে গেল, এরকম মাল্টিপল সিনেমা একসাথে শর্ট করছে, অনেক সময় লুক ম্যাচ করছে না, কন্টিনিউয়েশন গন্ডগোল। তো সেই সময় লোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন হয়তো আকশাই আমি এটা জানি না কেন, ধরো আমির খান যেটা করলো, শাহরুখ খান যেটা করলো, অক্ষয় কুমার ওই টেম্পোটা কোনোদিন চেঞ্জই করলো না। বছরে একটা সিনেমা করব বা দুটো করব, ওই টেম্পোটা অক্ষয় কুমার কিন্তু কোনোদিন করলো না। এটা কেন আমি জানি না। এবং সে ঠিক আছে, ইট ওয়ার্ক ফর মি। যখন অক্ষয় কুমার ব্যাপারটা হচ্ছে ওটা ওর জন্য ওয়ার্কও করেছে না, ওটা ওর জন্য ওয়ার্ক করেছে। এবং এটাই বলতে যাচ্ছিলাম, ধরো অক্ষয় কুমার যখন ফ্লপ দিচ্ছে, পরপর ফ্লপ হচ্ছে, একটা ফ্লিপ সাইড, যখন হিট দিচ্ছে পরপর তো হিটও দিচ্ছে। ধরো তুমি 2000 সালে 4টে সিনেমা সুপার হিট, তো সেগুলো তো সেটা তো করছে। যখন সে হিট দিচ্ছে, সে কিন্তু বালকেই হিটটা দিচ্ছে, এই না যে একটা সিনেমা চলছে দুটো চলছে না। তো আমি জানি না হি প্রবাবলি ফেল টু অ্যাডপ্ট ইন দ্যাট পেস, বাট দেখা যাক কি হয়। অক্ষয় কুমার তো চেঞ্জ করবে না বোঝাই যাচ্ছে, হি উইল ডু মাল্টিপল ফিল্মস। দেখা যাক এবার কি হয়। শেষ করি, কারণ আমার 2% চার্জ হয়ে গেছে। তো এখানে আমরা শেষ করি আজকের পডকাস্ট। খুব ভালো একটা কনভারসেশন হয়েছে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনকে নিয়ে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।